আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? সবকিছু ঠিক আছে কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আমি ক্লাসটা শুরু করে দেব, তোমরা একটু জয়েন হয়ে নাও। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই, তোমরা সবাই জয়েন হয়ে যাও। আজকে আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের যে 4 নাম্বার চ্যাপ্টার আছে রাসায়নিক বিক্রিয়া, সেটার পার্ট 1 নিয়ে পড়াশোনা করব। তো এতদিন আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারটা শেষ হয়েছে, তারপর আমাদের মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা ছিল সেটা করানো হয়েছে। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন থেকে শুরু করব। তোমরা কি জয়েন হয়েছো সবাই? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাসটা শেয়ার করে দিও। যারা যারা ক্লাসটা শেয়ার করবা তাদেরকে ক্লাসের পর আমরা পিডিএফটা দিয়ে দিব। কেমন? আমরা ক্লাসগুলো এমনভাবে গুছানো হয়েছে যে এই চ্যাপ্টার থেকে যে যে টপিক থেকে এমসিকিউ আসার মতো এবং ক খ আসার মতো প্রশ্ন সেগুলো একদম কভার করে দেওয়া হবে। কেমন? তোমরা সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও, আর শেয়ার করে ডান লিখো। কেমন? আর ফ্রেন্ডদেরকে মেনশন দিও। যারা ক্লাসটাকে শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিবা, আমরা তাদেরকে ক্লাসের পিডিএফটা প্রোভাইড করে দিব। কেমন? এই শেয়ার দিয়ে একটু ডান লিখো তো সবাই। ওকে, ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই। দেখো, এই চ্যাপ্টারে যে যে টপিক থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে, যে যে টপিক থেকে প্রতি বছর আমাদের প্রশ্ন হচ্ছে, সেটা যদি আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই। লক্ষ্য করো, বিক্রিয়ার হার এই টপিক থেকে প্রতি বছর এমন কোনো ইয়ার নাই যে এই টপিক থেকে প্রশ্ন হয় না, মানে প্রশ্ন না হয়ে থাকতেই পারে না বিক্রিয়ার হার রিলেটেড টপিক থেকে। তো বিক্রিয়ার হার আমরা একদম ডিটেলস ভালো করে পড়বো। তারপরে আরেকটা টপিক আছে, সেটা কি দেখো, সেটা আমাদের বিক্রিয়ার ক্রম। এই টপিকটা তুলনামূলক কম আসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তেমন প্রশ্ন হয় না, কিন্তু হইলে বাছা ছাড়া যাবে না। কেমন? এটাও আমরা ডিটেলস পড়বো। তারপরে চ্যাপ্টারটা আমার টপিকটা লা শাতেলের রুলস বা লা শাতেলের নীতি। এটা একদম 9, 10 থেকে পড়ে আসতেছি, কিন্তু আমরা এখন একটু এক্সটেন্ডেড ভার্সন পড়বো, যেগুলো থেকে আমাদের প্রশ্ন হয়। তারপর ভর ক্রিয়া সূত্র, আর আমাদের ক্যাপি এবং ক্যাসি। আজকে আমরা এই টপিকগুলো কভার করা ট্রাই করব। এই চ্যাপ্টারটাকে আমি 2টা পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আমরা এই জিনিসগুলো শিখবো, পরবর্তী পার্টে আমরা পরবর্তী পার্টটা দেখবো। তোমরা যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও না, তোমরা সবাই ক্লাসটাকে শেয়ার দিয়ে দিও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। কেমন? তাহলে আজকে আমরা এই 5টা টপিক পড়বো। তার মধ্যে বিক্রিয়ার হার দিয়ে আমাদের পড়াশোনাটা শুরু হবে। যেহেতু রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার, বিক্রিয়ার হার থেকে প্রতি বছর শুধু এইচএসসি না, একদম এডমিশন পর্যন্ত ঢাবি জাবি রাবি বলো মেডিকেল বলো সব জায়গায় বিক্রিয়ার হার থেকে প্রশ্ন হয়। তাহলে এই টপিকগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার ফলে আমরা কি দেখতে পাই জানো? এটা 5 স্টার টপিক, বিক্রিয়ার হার থেকে প্রশ্ন হবেই হবে। তারপর লা শাতেলের রুলস,
5 স্টার টপিক। তারপর হচ্ছে আমার ক্যাপিকেসি, একদম প্রশ্ন হবেই হবে। এগুলো হচ্ছে 5 স্টার, আর পরেগুলো হচ্ছে আমরা 3 স্টার দিতে পারি। ডান ডান ডান, ঠিক আছে। আমরা হচ্ছে চলো সামনে যাই। প্রথমে আমরা বিক্রিয়ার হার রিলেটেড কথাবার্তা বুঝি। বিক্রিয়ার হার কি? যে কোনো কিছুর হার কথাটা দ্বারা কি বোঝায়? হার দ্বারা বোঝায় হচ্ছে একক সময়ে কতটুকু চেঞ্জ হচ্ছে। আমরা ছোটবেলায় কি পড়ছি বলতো? ছোটবেলায় আমরা কোথায় পড়াশোনা করছি বলতো? আমরা হচ্ছে এই জিনিসগুলা ফিজিক্সে ভালো করে পড়ছি। আমাদের কি মনে পড়ে? ফিজিক্সে ব্যাগ পড়ছি, তারপরে হচ্ছে আমরা আর কি কি পড়ছিলাম? ব্যাগ কি পড়ছি বলতো? আমরা পড়ছি ধরো একটা গাড়ি এখানে আছে, ধরো হ্যাঁ এখানে আছে, এটা কিছু বল ফোর্স দেওয়ার পর এখানে আসছে। ধরো এইটুকু দূরত্ব তার যাইতে সময় লাগছে ধরো, বা দূরত্বকে এস ধরলাম, আর এইটুকু যাইতে ধরো তার সময় লাগছে কি টি। এক্ষেত্রে আমরা ব্যাগ কিভাবে বের করতাম মনে আছে? ধরো আমরা কি বলতাম, টি সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়, এস দূরত্ব, আর একক সময়ে কতটুকু দূরত্ব যায়, এস বাই টি। এটাকে আমরা কি বলতাম বলতো? এটাকে আমরা ব্যাগ বলতাম, তাই না? ব্যাগ বলতাম। তাহলে একক সময়ে কতটুকু দূরত্ব বা একক সময়ে কতটুকু সরণের চেঞ্জ হচ্ছে তাকে কি বলা হয়? ব্যাগ। তাহলে ব্যাগ কাকে বলা হয় বলতো? সরণের হার। সরণের হারকে ব্যাগ বলা হয়। তদ্রূপ ব্যাগের হারকে ত্বরণ বলা হয়। এগুলো আমরা শিখছি। হার মানে কি বলতো? একক সময়ে কতটুকু চেঞ্জ হচ্ছে। তাহলে বিক্রিয়ার হার দিয়ে আমরা কি বুঝবো? বিক্রিয়ার হার দিয়ে আমরা কি বুঝবো বলতো? বিক্রিয়ার হার দিয়ে আমরা বুঝবো হচ্ছে একক সময়ে কতটুকু ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে। হইতে পারে সেটা বিক্রিয়কের, হইতে পারে সেটা উৎপাদের। উৎপাদ কি হয়? বিক্রিয়া করে উৎপাদ হচ্ছে বাড়তে থাকে, আর বিক্রিয়া করে বিক্রিয়ক হচ্ছে কমতে থাকে। যেমন ধরো একটা বিক্রিয়া যদি আমি তোমাকে দেখাইতে চাই, ধরো এ থেকে বি তৈরি হচ্ছে, কেমন? এ থেকে বি তৈরি হচ্ছে। এখানে এ হচ্ছে তোমার বিক্রিয়ক। যত সময় যাবে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকবে, উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকবে, যতক্ষণ না বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাবে, তাই তো? আমরা যদি এই জিনিসটাকে এখানে দেখানো ট্রাই করি, ধরো এ থেকে বিক্রিয়া করে বি উৎপন্ন হচ্ছে, কেমন? টি ইজ ইকুয়াল টু ধরলাম 0 সেকেন্ড। 0 সেকেন্ডে উৎপাদের পরিমাণ কি থাকবে? সর্বোচ্চ। বিক্রিয়কের পরিমাণ কি থাকবে? সর্বোচ্চ। উৎপাদের পরিমাণ থাকবে কি? কম। তাহলে এটার পরিমাণ ধরলাম আমি সি। কিন্তু টি সময় সমান সমান যখন ধরো 20 সেকেন্ড, তখন ধরো ঘনমাত্রা সি থেকে কমে C2 হয়ে গেল। কি হয়ে গেল? C2 হয়ে গেল। আর এখানে ধরো উৎপাদ হয়ে গেল কত? ডি হয়ে গেল। বুঝে গেল? তাহলে কি হলো বলো তো? এখানে ঘনমাত্রা কতটুকু চেঞ্জ হচ্ছে? এটাকে যদি আমি 1 ধরি, তাহলে ঘনমাত্রা ডিসি কত হবে বলো তো? C2 মাইনাস C1। আর এখানে উৎপাদ কত হবে? ডি মাইনাস 0 বা ডি। যদি আমি ডেল ডি বের করতে চাই, উৎপাদ কতটুকু চেঞ্জ হচ্ছে, টোটাল জিনিসটা হচ্ছে কতটুকু ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে, সেটা দিয়ে আমরা কথাবার্তা বলবো। বুঝে গেল? তাহলে বিক্রিয়ার হার আমরা কি বলতে পারি? বিক্রিয়ার হার আমরা বলতে পারি হচ্ছে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই পরিবর্তিত হইতে কতটুকু সময় লাগে সেটা। এটা আমরা এভাবে ডিফাইন করতে পারি। ধরো টি সময়ে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে ধরো ডেল সি, আর ডেল টি সময়ে, আর একক সময়ে কতটুকু চেঞ্জ হচ্ছে? ডেল সি ডিভাইডেড বাই ডিটি। এই হচ্ছে আমার বিক্রিয়ার হার। এটা হচ্ছে আমার বিক্রিয়ার হার, ডেল সি ডিভাইডেড বাই ডিটি। বুঝা গেল? তবে একটা কথা মনে রাখতে হবে, যদি এখানে কি হয় বলো তো? উৎপাদ ধীরে ধীরে বাড়তে থাকে আর বিক্রিয়ক ধীরে ধীরে কমতে থাকে। সেজন্য তুমি যদি বিক্রিয়ক নিয়ে কথাবার্তা বলো, তখন হচ্ছে বিক্রিয়কের আগে একটা মাইনাস সাইন দিতে হবে। সেটা আমি তোমাদেরকে একটা স্লাইডে দেখাই। ধরো একটা বিক্রিয়া এ প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করতেছে। তাহলে এই বিক্রিয়ার জন্য আমি যদি এটার ঘনমাত্রা ধরো আমি কনসেন্ট্রেশন অফ, আচ্ছা এটা দেওয়া লাগবে না। তাহলে এই বিক্রিয়ার জন্য আমি হার বের করবো। বিক্রিয়ার হারকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে টি সময়ে চেঞ্জ করবো, তাহলে ঘনমাত্রা কতটুকু চেঞ্জ হচ্ছে? বিক্রিয়কের ডেল এ ডিভাইডেড বাই ডেল টি, ডেল টি, তাই তো? যেহেতু এটা বিক্রিয়ক কি হয়? চেঞ্জ হয়, ঘনমাত্রা কমে, সেজন্য আগে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। বুঝা গেল? তারপরে দেখো এটা বি আছে, তাই না? তাহলে এটা কি হবে বলো তো? ডিবি ডিভাইডেড বাই ডিটি। যেহেতু বিক্রিয়ক আগে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। এখন ভাই একটা কথা, আর যদি উৎপাদ বের করি আমরা কি হবে? ডিসি ডিভাইডেড বাই ডিটি। যেহেতু উৎপাদ সেজন্য পজিটিভ সাইন দিতে হবে। এখন কথা হচ্ছে এই বিক্রিয়ার জন্য এই সবগুলোর কি একটা বিক্রিয়ার হার সমীকরণ, তো সবগুলোর মাঝে আমরা কি দিব? ইকুয়াল দিব। এখন তোমাদের একটা প্রশ্ন হইতে পারে, ভাইয়া এখানে তো এ প্লাস বি এর মাঝে প্লাস ছিল, কেন এখানে ইকুয়াল টু হইলো, তাই না? যেমন ধরো এটা একটা ট্রেন, এটা একটা
ট্রেন, ট্রেনের মধ্যে অনেকগুলো যাত্রী আছে, অনেকগুলো যাত্রী আছে। প্রত্যেকটা যাত্রীর ধরো তুমি ট্রেনের ব্যাগ বের করবা, মানে একটা যাত্রীর সাপেক্ষে ট্রেনের ব্যাগ বের করবা, তাহলে কি তুমি প্রত্যেকটা যাত্রীর ব্যাগ বের করে করে যোগ দিয়ে দিবা, তাইলে কি ট্রেনের ব্যাগ বের হবে? নাকি যে কোনো একটাকে নিবা, একটাকে নিয়ে তার সাপেক্ষে ট্রেনের ব্যাগ বের করবা, সেই ব্যাগটি হচ্ছে প্রত্যেকটা যাত্রীর জন্য ওই ট্রেনের ব্যাগ। তাইলে ঘটনা হচ্ছে এরকম, এখানে দুইটা বিক্রিয়ক থাকতে পারে, এটারও ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে, এটারও ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে। তাহলে এটার ঘনমাত্রার পরিবর্তনকে হার বলবে, এটার ঘনমাত্রার পরিবর্তনকে কি বলবে? হার বলবে। সেজন্য আমার মাঝে কি হয়ে গেল? ইকুয়াল সাইন হয়ে গেল। এই হচ্ছে আমার বিক্রিয়ার হার রিলেটেড কথাবার্তা। বোঝা গেল? এটা আমরা তাইলে বুঝতে পারলাম। এটা কি ক্লিয়ার? তারপরে যদি আমরা যাই বিক্রিয়ার হার নিয়ে আরেকটু কথা যদি বলি, যেমন ধরো একটা বিক্রিয়া এখন এরকম হইল, এটা একটা বিক্রিয়া। তাহলে ধরো এখানে এ হচ্ছে এর কোএফিসিয়েন্ট বা সহগ, বি হচ্ছে সহগ, ছোট সি সহগ, ছোট ডি এখানে সহগ দিয়েছে। তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমি হার সমীকরণ লিখতে চাই, হার সমীকরণটা কিভাবে লিখবো? আর ইকুয়াল কি লিখবো বলতো? ডি এ ডিভাইডেড বাই ডিটি, যেহেতু বিক্রিয়ক আগে কি দিতে হবে? মাইনাস সাইন দিতে হবে, আগে মাইনাস সাইন দিতে হবে। তারপর কি লিখবো বলতো? ডিবি ডিভাইডেড বাই ডিটি, যেহেতু বিক্রিয়ক আগে মাইনাস সাইন দিতে হবে, ইকুয়াল ডিসি ডিভাইডেড বাই ডিটি, যেহেতু উৎপাদ মাইনাস সাইন দেওয়া লাগবে না, আর ডিডি ডিভাইডেড বাই ডিটি, যেহেতু উৎপাদ মাইনাস সাইন দেওয়া লাগবে না। এই হচ্ছে আমার বিক্রিয়ার হার সমীকরণ। এটা কি হইলো? কেন হইলো না? দেখো এই যে সহগ, সহগটা কি হয়ে যাবে? 1/, আকারে চলে আসবে, ভাগ হয়ে যাবে। সহগটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। বোঝা গেল? সহগটা কি হবে? ভাগ হয়ে যাবে। এখন ভাই তোমরা বলতে পারো যে ভাই সহগ কেন ভাগ হবে? এই সহগটা কেন নিচে চলে আসলো, তাই না? কেন নিচে চলে আসলো? এটা যদি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করতে চাই, সহগটা কেন নিচে আসলো সেটা হচ্ছে, দেখো ধরো এ প্লাস 2b বিক্রিয়া করে সি তৈরি করতেছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ধরো এ যদি 1 মোল বিক্রিয়া করে, বি এর কত মোল বিক্রিয়া করতে হয়? 2 মোল। সি কতটুকু উৎপন্ন হয়? 1 মোল। এখন এটা দ্বারা বোঝাচ্ছে এ 1 মোল ভাঙলে বি কতটুকু ভেঙে যায়? 2 মোল ভেঙে যায়। তাহলে বিক্রিয়ার হার তো আমার সবগুলোর মাঝে ইকুয়াল সাইন, তাহলে এটার যদি 1 মোল ভাঙে, এটারও কত মোল ভাঙতে হবে? বিক্রিয়ার হারের ক্ষেত্রে 1 মোল। সেই জন্য এই 2 কি হয়ে যায়? এটার নিচে ভাগ হয়ে যায় যখন আমরা বিক্রিয়ার হার সমীকরণ লিখি। তাহলে এমনি তো আমরা মনে রাখতে পারি সহগ ভাগ হয়ে যাবে, কিন্তু কেন ভাগ হয়ে যায় সেটা হচ্ছে, রিজন হচ্ছে এটা, এটার 1 মোল বিক্রিয়া করলে এটারও কত মোল বিক্রিয়া করে ফেলে? 2 মোল। কিন্তু বিক্রিয়ার হার সমীকরণ কি মাঝে আমাদের সমান, মানে দুইটা এই পাশ ওপাশ সমান হইতে হবে, সেজন্য এটা ভাগ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, সবকিছু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, এটা কি বুঝতে পারলা এটা কেন হচ্ছে মানে ভাগ হয়ে যায়? আশা করি এটা তোমাদের ক্লিয়ার যে কেন ভাগ হয়ে যাবে। এইটুকু বুঝছো? বিক্রিয়ার হার সমীকরণ লেখা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবেই। ওকে, চলো আমরা যাই। তাহলে দেখো, আচ্ছা বিক্রিয়ার হার যে শিখলাম, এখন আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা এটাকে আমি অফ করে দিই, হ্যাঁ কাটতে দিই। বিক্রিয়ার হার যে শিখলাম, বিক্রিয়ার হার কি শিখলাম বলো তো? ডিসি ডিভাইডেড বাই ডিটি। এখন সি মানে কি? ঘনমাত্রা না? সি মানে কি? ঘনমাত্রা বা ঘনমাত্রার পরিবর্তন, পরিবর্তন। আর নিচে কি আছে বলতো? সময়, তাই তো? সময়। তাহলে ঘনমাত্রা, ঘনমাত্রার একক কি বলতো? ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, আর নিচে সময়ের একক কি বলতো? সেকেন্ড অথবা সেকেন্ড, তাই তো? তাহলে তার ইউনিট কি হবে? একক কি হবে? মোল পার লিটার। আচ্ছা এটা আমি সুন্দর করে লিখি, মোল পার লিটার পার সেকেন্ড হয়ে যাবে। আর মোল পার লিটারকে কি বলা হয় বলতো? মোলার বলা হয়। তাহলে মোলার পার সেকেন্ড। তাহলে যে কোনো একটা অপশনে থাকতে পারে, এটাও থাকতে পারে অথবা এটাও থাকতে পারে। একক রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই, একক রিলেটেড প্রশ্ন কিন্তু তোমার আসবেই। বুঝা গেল? ওকে, তাইলে আমরা এবার আসি। দেখো ইউনিটটা কি দেখলাম? মোল পার লিটার পার সেকেন্ড অথবা মোলার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড অথবা কি মোলার, মোল পার লিটার পার সেকেন্ড অথবা মোলার সেকেন্ড। তাহলে মোল পার লিটারকে কি বলা যায়? মোলার বলা যায়, আর পার সেকেন্ড বলা যায়। এখন একটা ম্যাথ দেখি আমরা। হ্যাঁ, একটা বিক্রিয়া দেয়া আছে 4 অ্যামোনিয়া প্লাস 5 অক্সিজেন বিক্রিয়া করে
4 অণু নাইট্রাস অক্সাইড তৈরি করে আর হচ্ছে 6 অণু পানি তৈরি করে। তাহলে এই বিক্রিয়ার জন্য তোমার বিক্রিয়ার হার সমীকরণ লিখতে বলছে, বিক্রিয়ার হারের রাশিমালা লিখতে বলছে। প্রথমে আমরা 1 নাম্বার প্রশ্নের আনসারটা করি। 1 নাম্বার প্রশ্নের আনসারটা প্রথমে আমরা করি। তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নের আনসারটা যদি করতে চাই, আমি এটার আনসারটা এই 1 নাম্বারের আনসারটা আমি এখানেই করে ফেলি। হ্যাঁ, 1 নাম্বারের আনসার দেখো কি বলছে। এটা আমার কি দেয়া আছে, বিক্রিয়া কি হবে, আর সমান সমান বিক্রিয়ার হার সমীকরণ আর ইকুয়াল, এটা কি বিক্রিয়ক, সেজন্য আমার মাইনাস দিতে হবে। সহগ কত আছে 4, সেজন্য আমার 1/4 করে দিতে হবে। তাহলে ডি ডিটি অফ অ্যামোনিয়া বাই ডিটি, তাহলে কি হবে বলো তো, ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি সমান, এখানে কি আছে অক্সিজেন আছে, এটাও বিক্রিয়ক, আগে কি দিতে হবে মাইনাস দিতে হবে। সহগ কত আছে 5, সেটা 1/5 হয়ে যাবে অক্সিজেন, তাহলে কি হবে ডি অফ অক্সিজেন ডিভাইডেড বাই ডিটি। বুঝতে পারলেন? পরবর্তীতে কি উৎপাদ মানে আর মাইনাসের হবে না, প্লাস হবে, যেহেতু উৎপাদের সহগ কত আছে 4 আছে, সেটা কি হয়ে যাবে 1/4 হয়ে যাবে। কি আছে নাইট্রাস অক্সাইড, তাহলে কি হবে ডি অফ NO ডিভাইডেড বাই ডিটি। বুঝতে পারলেন? পরে কি আছে ওয়াটার, সেটাও উৎপাদ, সেটা কি সহগ কত আছে 6, তাহলে 1/6 হয়ে যাবে। আর ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি। এটা বুঝলেন কিনা বলেন? বিক্রিয়ার হার সমীকরণ এটা বুঝতে পারলেন কিনা বলেন? এটাই কিন্তু আমার এই প্রশ্নের উত্তর, যে হার সমীকরণ কি হবে, অপশনে যে কোনো একটা থাকবে। এটা বুঝলেন কিনা সবাই ইয়েস লিখবেন, যে জি ভাইয়া এটা বুঝতে পেরেছি। এটাই ক্লিয়ার বিক্রিয়ার হার সমীকরণটা? এটা কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান যে জি ভাইয়া এই হার সমীকরণ এটা জিনিসটা বুঝতে পেরেছি। ওকে জি ভাইয়া। আর যারা যারা হচ্ছে ক্লাস শেয়ার করে নেয় তাদেরকে কিন্তু এই ক্লাসের স্লাইড দিব না, বলে দিচ্ছি। এইটুকু গেল। পরে দেখেন পানি উৎপাদনের হার বের করো, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা প্রায়ই হচ্ছে পরীক্ষায় আসে। এখানে একটা উদ্দীপক বলা আছে, কোনো একক মুহূর্তে অ্যামোনিয়া এই হারে হচ্ছে বিক্রিয়া করে। বুঝতে পারলেন? এখানে বলা আছে 0.24 মোল পার লিটার পার সেকেন্ড হারে অ্যামোনিয়া বিক্রিয়া করে, এটা বলা আছে। কিন্তু আপনার চাইছে কি পানি উৎপাদনের হার বের করতে, তাই না? তাহলে আমার পানি উৎপাদনের হার বের করতে হবে। এখন কার কার সম্পর্ক, আমার উদ্দীপকে দেয়া আছে অ্যামোনিয়ার কিছু একটা কিছু দেয়া আছে। এটাকে হচ্ছে আমি অন্য কালার দিয়ে দেখাই। দেখেন উদ্দীপকে দেয়া আছে অ্যামোনিয়া কি হারে বিক্রিয়া করে, এটা দেয়া আছে। হ্যাঁ, এটা দেয়া আছে অ্যামোনিয়া এই হারে বিক্রিয়া করে, কিন্তু আপনার চাইছে কি পানি, আপনার চাইছে কি পানি। তাহলে আপনার দেখেন তো এই অ্যামোনিয়ার সাথে, এই যে অ্যামোনিয়ার সাথে কার সম্পর্ক দাঁড় করাইতে হবে, এই ওয়াটারের সম্পর্ক দাঁড় করাইতে হবে যদি আপনি ম্যাথটা করতে চান। কারণ কি যেহেতু সবগুলো ইকুয়াল, মাঝে কি সমান সাইন, তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, ওইটাও লিখতে পারি। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? এখন আমরা কই ভুল করি সেটা হচ্ছে, দেখেন আমরা হচ্ছে ভুল করি এখানে, আমরা হচ্ছে ভুল করি এখানে, আমি হচ্ছে এখানে এটা দেখাচ্ছি আমরা কোথায় ভুল করি, সেটা হচ্ছে এখানে করি। এই যে 0.24 এটাকে আমি কি ধরি জানেন, এই বিক্রিয়ার হার ধরি, এই বিক্রিয়ার হার ধরি। এই বিক্রিয়ার হার কি 0.2 নাকি বলছে অ্যামোনিয়া এই হারে বিক্রিয়া করে, এই বিক্রিয়ার জন্য কিন্তু বলে নাই। এটা হচ্ছে মান কার জানেন, ডিডিটি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি, এটার মান দেয়া আছে। এটা নট 1/4, মানে এই বিক্রিয়ার জন্য তো সমীকরণ আসছে এটা, এটা কিন্তু বলে নাই, শুধু এইটুকুর মান দেয়া আছে 0.24, মানে ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি। এইটুকু যারা বুঝতে পারে না তারা হচ্ছে কোশ্চেনটা ভুল করে, তারা হচ্ছে 1/4 সহ মান ধরে কত 0.24 ধরে। বুঝা গেল? তাহলে আমার সমীকরণ কি লিখবো বলেন তো? ম্যাথের ক্ষেত্রে কিন্তু মাইনাস দিতে হয় না, এটা মনে রাখবেন। হ্যাঁ, আমরা কি লিখবো, সমীকরণ লিখবো হচ্ছে 1/4 ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল কি লিখবো 1/6 ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি। বুঝা গেল? তাহলে আমার কার মান বের করতে বলছে, আমার মান বের করতে বলছে এইটুকুর, পানি
কি চাইছে, পানি উৎপাদের হার বের করতে বলছে। পানি কতটুকু হারে উৎপাদন হয় সেই, মানে শুধু এই লাল বক্সটা বের করতে বলছে। আমি যদি এই লাল বক্সের মান বের করতে চাই, তাহলে এটা এর পাশে থাকবে 1/6, এ পাশে আসলে কি হয়ে যাবে বলেন তো, 1/6 কি হয়ে যাবে, এটা তো উপরে চলে যাবে, তাই না? যেহেতু ভাগ অবস্থায় আছে, এখানে আসলে কি হয়ে যায়, উপরে চলে যাবে। তাহলে নিচে থাকতেছে 4, আর ডি উপরে থাকতেছে 6, আর ডি অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডিটির মান কত, 0.24। এটা সমান সমান কি, ডি অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিটি। বুঝা গেল? এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটা হচ্ছে আমার আনসার। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার আনসার। বুঝা গেল? এটা হচ্ছে আমার আনসার। এটা বুঝতে পারলেন কিনা? সবাই কিন্তু এই প্রশ্নটা কোথায় ভুল করবে আশা করি ধরাই দিতে পারছি। নেট প্রবলেম, এই নেট তো ঠিক আছে আমার, আপনাদের এখানে হয়তো প্রবলেম। এটা বুঝতে পারছেন কেন এই ম্যাথটা বুঝছেন কিনা? এটা কিন্তু 5 স্টার একটা ম্যাথ। হ্যাঁ, 5 স্টার। মজার বিষয় কি, এটা এইচএসসি তেও আসে, বুয়েটেও আসে, দুই জায়গায় আসছে। হ্যাঁ, এইচএসসি তেও আসে, বুয়েটেও আসে। সো একটু ভালো করে দেখতে হবে ম্যাথটা। ছোট্ট ম্যাথ কিন্তু একটু কনসেপচুয়াল আর কি। এটা বুঝতে পারছেন? এই ম্যাথটা পানি উৎপাদনের হার, এটা কিন্তু আপনাদের গতে আসতেই পারে। এই বুঝতে পারলে একটু কমেন্ট করে জানান, জি ভাই এটা বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তী অংশে যাইতে পারি, না হলে আবার বলি। তাহলে পরবর্তী অংশে যাই, চলেন। কি বলছে, বিক্রিয়ার হারের একক কি? বিক্রিয়ার হারের একক কি বলেন? বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড কই আছে? এই যে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। পাইছেন? ভাইয়া নেট প্রবলেম, কই নেট প্রবলেম রে ভাই? এখনো বুঝেন নাই? নেট প্রবলেম কই বলতেছেন আপনারা? আমার এখানে তো নেট ঠিকঠাক সব। এই কমেন্ট করেন না কেন? ঠিক আছে, আশা করি বুঝা গেল। চলেন আমরা পরবর্তীতে যাই। নেট ঠিক আছে। এটা একটা বিক্রিয়া যে আছে, এই ক্ষেত্রে কোনটি হচ্ছে বিক্রিয়ার হার নির্দেশ করে? বিক্রিয়াটা কি দিয়ে আছে বলেন তো? লক্ষ্য করেন, বিক্রিয়াটা দিয়ে আছে এ এ, বিক্রিয়া করে কি তৈরি করতেছে, বি অফ বি। তাহলে এই বিক্রিয়ার হার কি হবে? এটা বিক্রিয়ক, তার আগে মাইনাস দিতে হবে। সহগকে এ মানে 1/a dA/dt হবে ইকুয়াল, এটা উৎপাদ আগে প্লাস দিতে হবে, মানে 1/b dB ডিভাইডেড বাই dt। এই দুইটার একটা কোথায় আছে দেখেন, এই দুইটার একটা কোথায় আছে, এই যে dA/dt। এটা হবে না যেহেতু 1/a দেয়নি। এই যে 1/a dA ডিভাইডেড বাই dt, 1/a dA ডিভাইডেড বাই dt। বুঝতে পারলেন? তাহলে উত্তর এটাও থাকতে পারে, উত্তরে এটাও আপনার থাকতে পারে, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা আপনার থাকবেই। কার যে নেট প্রবলেম, আমার এখান থেকে সব তো ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা বলতেছো নেট প্রবলেম। নেট তো প্রবলেম হওয়ার কথা না। এখন কি বুঝতে পারছো? তোমরা হচ্ছে যারা যারা ক্লাসটা শেয়ার দিও, আমি কিন্তু ক্লাস নোটটা তোমাদেরকে দিয়ে দেবো। চলো আমরা পরবর্তীতে যাই। দেখো, a প্লাস 2b বিক্রিয়া করে d উৎপন্ন করতেছে, এই বিক্রিয়ার হার সমীকরণ লিখো। হার সমীকরণ অলরেডি তোমাকে দেয়া আছে এখানে। হ্যাঁ, এটা দেয়া আছে। তাহলে যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা কি করা হয় বলতো, দ্বিগুণ করা হয়। কি
দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার কতটুকু বৃদ্ধি পাবে? কথাটা কি বুঝছো? বিক্রিয়ার হার কতটুকু বৃদ্ধি পাবে? তাহলে তোমাকে কি বলা আছে বলো তো? বলা আছে a প্লাস 2b, এটা বিক্রিয়া করে তোমার d উৎপন্ন করতেছে। এটা বলা আছে কোশ্চেনে, বলছে যে বিক্রিয়কের ঘনমাত্রা, কার ঘনমাত্রা? বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করা হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? 2a হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? 4b হয়ে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা আমি দ্বিগুণ করছি, তাহলে হচ্ছে বিক্রিয়ার হারটা কত গুণ বাড়বে? বিক্রিয়ার হারটা কত গুণ বাড়বে? বিক্রিয়ার হারের সাথে ঘনমাত্রার কি সম্পর্ক? সমানুপাতিক, তাই না? তাহলে সমানুপাতিক যদি হয়, দ্বিগুণ বাড়তেছে, তাই না? যদি দ্বিগুণ বাড়ে, লক্ষ্য করো, এটারও দ্বিগুণ হবে, এটারও কত হবে? দ্বিগুণ হবে, দুই গুণ করে বাড়বে। তাহলে আর প্রপোর্শনাল কি? সি। একদম ইজিলি দেখাচ্ছি, আর প্রপোর্শনাল হচ্ছে সি। তাহলে দুই গুণ করে বাড়তেছে, বিক্রিয়ক তো দুইটা, তাহলে 2 × 2 কত হয়ে গেল? 4। এগুলো কিন্তু বেসিক প্রশ্ন। কত গুণ বাড়বে বলেন তো? জাস্ট 4 টাইমস বেড়ে যাবে, 4 টাইমস বেড়ে যাবে, 4 টাইমস বেড়ে যাবে। ওকে, চলেন পরবর্তীতে যাই। কি বলছে? এটা একটা বিক্রিয়ার তাৎক্ষণিক গতির জন্য সঠিক রাশিমালা কোনটা? এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, ভাই তাৎক্ষণিক গতি কি? আমরা কিন্তু ফিজিক্সের জিনিসগুলো ভালো করে পড়ছি। তাৎক্ষণিক গতি মানে কি বলেন তো? এটা ক্ষুদ্র সময়ের জন্য বেগ না। তাৎক্ষণিক গতি মানে কি? বিক্রিয়ার হার একক সময়ে কতটুকু চেঞ্জ হচ্ছে বা বেগ জানতে চাইছে, তাই না? তাৎক্ষণিক গতি মানে কি? ডি। তাহলে বিক্রিয়াটা কি? লক্ষ্য করেন, বিক্রিয়াটা আপনার দেওয়া আছে হচ্ছে এখানে 2a প্লাস 2b, বিক্রিয়া করে কি তৈরি করতেছে বলেন তো? 2c প্লাস 2d। তাহলে এই বিক্রিয়ার হার সমীকরণ কি হবে? আর সমান সমান কি হবে? তাহলে 2 কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, মাইনাস দিতে হবে যেহেতু বিক্রিয়ক। তাহলে কি হবে? dA ডিভাইডেড বাই dt। এর আগে কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু এটা ঘনমাত্রা, আমি বারবার সেজন্য দিচ্ছি না। তাহলে 1/2 হবে dB ডিভাইডেড বাই dt। আর যেহেতু এগুলো উৎপাদ, মাইনাস দেওয়া লাগবে না, তাহলে 1/2 dC ডিভাইডেড বাই dt ইকুয়াল 1/2 dd ডিভাইডেড বাই dt। বিক্রিয়ার হার রিলেটেড কতগুলো প্রশ্ন দেখেছি। তাহলে আপনার উত্তরে এটা থাকতে পারে, আপনার উত্তরে এটা থাকতে পারে, আপনার উত্তরে এটা থাকতে পারে, আপনার অপশনে এটা থাকতে পারে। এই চারটা থেকে যে কোনো একটা থাকবে। তাহলে দেখেন তো আপনার স্টপ হয়ে গেছে, হয়তো নেট প্রবলেম হচ্ছে, প্রথম থেকে আটকে যাচ্ছে। নেটের ক্যামেরা ঠিক আছে, ওই যে নেট হয়তো ঝামেলা করতেছে। আর কমেন্টও দেখা যাচ্ছে না, একটু দিয়েছে। এডুকেশন একটা দিয়ে। আচ্ছা, তাইলে হচ্ছে তোমরা দেখো, এটা আসলে বিক্রিয়া, তার এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ হবে এটা। তাহলে আমাদের উত্তরে কি থাকতে পারে? এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এটা বা এটা, যে কোনো একটা থাকবে। তাহলে অপশন দেখো আছে কোনটা? আমার 1/2 থাকতে হবে, 1/2 dd ডিভাইডেড বাই dt। dd যেহেতু প্লাসের আছে, এটা আমার উত্তর হবে। তাহলে 1/2 dd ডিভাইডেড বাই dt। d কি? যেহেতু উৎপাদের আগে তো অবশ্যই প্লাস থাকবে। দেখো 1/, দেয় নাই, এখানে 1/, দেয় নাই, উত্তর আমার একটাই ছিল, উত্তর আমার সেটা হবে। বুঝতে পারলেন? এই নেট প্রবলেমটা এখন ঠিক হয়েছে, দেখো তো। এটার উত্তর কি বুঝতে পারছো? ক্যামেরা একটু ইস্যু হয়েছিল, সেই জন্য প্রবলেম হয়েছে। এখন আশা করি সব ঠিকঠাক আছে। ওকে, চলো আমরা পরবর্তীতে যাই। কি বলছে? আচ্ছা, এখন আমাদের বিক্রিয়ার হার রিলেটেড কথাবার্তা শেষ।
তাহলে দেখো বিক্রিয়ার হার থেকে আমরা যতগুলো ম্যাথ করলাম, তোমাদের প্রত্যেকটা ম্যাথ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে। কি বললাম, বিক্রিয়ার হার কেমনে বের করতে হয়, তারপর একটা প্রবলেম দেখলাম, একটা বিক্রিয়া ছিল, বিক্রিয়ার হার সমীকরণ লিখে দেখলাম, এবং হচ্ছে একটা বিক্রিয়ার সাথে আরেকটা বিক্রিয়ার কিভাবে রিলেশনশিপ, এই রিলেশনশিপের আন্ডারে আমরা ম্যাথ করা শিখলাম, পানির উৎপাদনের হার। আর গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যেটা দেয়া আছে বিক্রিয়ার হারটা দেয়া না, এটা কার দেয়া আছে, অ্যামোনিয়া কতটুকু হারে বিক্রিয়া করতেছে শুধু সেটা দেয়া আছে, এই বিক্রিয়ার আন্ডারে দেয়া নাই। তারপরে এখানে দুই তিনটা এমসিকিউ আমরা প্রবলেম সলভ করলাম, তাই তো গেল। এখন আমরা শিখবো বিক্রিয়ার ক্রম। এখন কি শিখবো বলতো, বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম জিনিসটা কি, একটা বিক্রিয়ার উপর বিক্রিয়কের কি আছে, ঘনমাত্রার একটা প্রভাব আছে। একটা বিক্রিয়ার মধ্যে বিক্রিয়কের ঘনমাত্রা কিরকম প্রভাব ফেলবে সেটা ব্যাখ্যা করার জন্য হচ্ছে আমার বিক্রিয়ার ক্রমের প্রয়োজন হয়। কি বললাম বলতো, একটা বিক্রিয়ার উপর বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়ার হারের উপর কার ঘনমাত্রা, বিক্রিয়কের, এখানে আসলে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রার যে প্রভাব আছে সেটা ব্যাখ্যা করার জন্য কার প্রয়োজন, বিক্রিয়ার ক্রমের প্রয়োজন। এখন কথা হচ্ছে বিক্রিয়ার ক্রম হচ্ছে তোমার একটা এক্সপেরিমেন্টাল ডেটা। তুমি কখনোই একটা বিক্রিয়া দেখে সরাসরি বলতে পারবা না এটা কোন ক্রমের বিক্রিয়া। যেমন ধর আমি এরকম লিখলাম a প্লাস বি বিক্রিয়া করে ধর সি তৈরি করতেছে, এটা দেখে তুমি কখনোই বলতে পারবা না এটা কোন ক্রমের বিক্রিয়া, যদি না এটার ঘনমাত্রার চেঞ্জ এবং হচ্ছে বিক্রিয়ার হার তোমাকে দিয়ে দেয়া না হয়। এগুলা দেয়া থাকলেই আমি কি করতে পারবো, বিক্রিয়ার ক্রম বের করতে পারবো। এগুলা দেয়া থাকলেই কি করতে পারবো, আমরা বিক্রিয়ার ক্রম বের করতে পারবো। কিন্তু যদি এগুলা দেয়া না থাকে আমরা কি করতে পারবো না, বিক্রিয়ার ক্রম বের করতে আমরা পারবো না। তাইলে কি বুঝলাম, বিক্রিয়ার ক্রম কি, বিক্রিয়ার ক্রম হচ্ছে বিক্রিয়ার হারের উপর বিক্রিয়কের ঘনমাত্রা যেরকম প্রভাব ফেলবে সেটা ব্যাখ্যা করার জন্য বিক্রিয়ার ক্রমের প্রয়োজন হয়। আশা করি ক্লিয়ার। এবার আসি বিক্রিয়ার ক্রম রিলেটেড একটা কথাবার্তাতে আসি। বিক্রিয়ার ক্রম আমরা নরমালি 3 ধরনের বিক্রিয়ার ক্রম দেবো। এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, একটা শিখবো হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, আর একটা শিখবো আমরা তৃতীয় ক্রমের বিক্রিয়া। 3টা শিখবো আমরা, কেমন। আমি একটু এটাকে আরেকটু বড় করি। এই হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া রিলেটেড। ওকে, চলো আমরা ধরো এটা হচ্ছে তোমার ধরো একটা বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে সি, আরেকটা ওই বিক্রিয়কের হার হচ্ছে আর, তাহলে এটাকে যদি আমি C1 ধরি এটা হচ্ছে R1। আরেকটা বিক্রিয়ার ঘনমাত্রা হচ্ছে C2, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার C3, এটা হচ্ছে R3। এইগুলো হচ্ছে আমার ঘনমাত্রা, আর আর হচ্ছে আমার বিক্রিয়ার হার। বুঝা গেল? তাহলে ধরো আমার যখন বিক্রিয়কের ঘনমাত্রা আমি 0.1 রাখলাম, তখন বিক্রিয়ার হার ধরলাম 0.01। ওকে, এটা ধরলাম। কিন্তু ধরো আমি বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ করলাম, 0.1 থেকে 0.2 করে দিলাম, কিন্তু বিক্রিয়ার হার দেখো আমার কত রইল, 0.01ই থেকে গেল। কি হলো না, চেঞ্জ হইলো না। এটা চেঞ্জ করলাম কিন্তু হার কি হইলো না, চেঞ্জ হইলো না। আবার ধরো আবার চেঞ্জ করলাম, 0.3 করলাম, কিন্তু এটা দেখলাম যে 0.01ই থেকে গেল। এই 3টা কথা দ্বারা কি বুঝতে পারতেছি বলতো, এখানে আমি ঘনমাত্রা যতই চেঞ্জ করি না কেন তার হার কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এটা মানে কি, এই বিক্রিয়ার জন্য বিক্রিয়কের ঘনমাত্রার উপর বিক্রিয়ার হারের কি নাই, কোনো প্রভাব নাই। ক্লিয়ার? আবার দেখো ঘনমাত্রা চেঞ্জ করতেছি কিন্তু হার চেঞ্জ হচ্ছে না, মানে এই বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার কি নাই, কোনো প্রভাব নাই। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, যদি বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার কোনো প্রভাব না থাকে, বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার যদি কোনো প্রভাব না থাকে সেটাকে বলা হয় শূন্য ক্রমের বিক্রিয়া। কি ক্রমের বিক্রিয়া? শূন্য ক্রমের বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাই আমার কি বিক্রিয়া? শূন্য ক্রমের বিক্রিয়া। ক্রমের বিক্রিয়া, বুঝা গেল? শূন্য ক্রমের বিক্রিয়া যদি প্রভাব না থাকে, এটাকে রিপ্রেজেন্ট করা হয় আর প্রপোর্শনাল সি টু দি পাওয়ার 0। সি টু দি পাওয়ার 0 মান কত আলটিমেটলি বলো তো? 0। মানে বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার কোনো প্রভাব নাই। আশা করি এটা ক্লিয়ার।
ধরো আমি আরেকটা বিক্রিয়া যদি এরকম দেখাইতে চাই, ধরো বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে 0.1, এটা ধরো কত হইলো 0.01 হইলো, বুঝা গেল। এটা ধরো 0.2 করলাম, এটা হয়ে গেল 0.02 হয়ে গেল। ধরো এটাকে আমি 0.3 করলাম, এটা কত হয়ে গেল 0.03 হয়ে গেল। ধরো এটা 0.4 করলাম, এটা কত হয়ে গেল 0.04 হয়ে গেল। মানে কি দেখাতো, আমি বিক্রিয়কের ঘনমাত্রা যতভাবে বাড়াচ্ছি, মানে যে হারে বাড়াচ্ছি এটাও সেই হারেই বাড়তেছে, মানে সমানুপাতিক হারে বাড়তেছে। তাইলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো? এটাকে আমরা লিখতে পারি না আর প্রপোর্শনাল সি টু দি পাওয়ার 1। সি টু দি পাওয়ার 1 মানে কি সমানুপাতিক হারে বাড়তেছে। তাইলে যদি এই সি টু দি পাওয়ার 1 হয়েছে, তাই না? তাইলে এটা আমার হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, মানে সমানুপাতিক হারে যদি বাড়ে, কি বললাম? সমানুপাতিক হারে যদি বাড়ে, এটাকে কি বলা হয় বলতো? প্রথম ক্রমের বিক্রিয়া বলা হয়। প্রথম ক্রমের বিক্রিয়া বলা হয়। তাহলে এটার ফর্মুলা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা এখানে আসি, ধরো এটা দেয়া আছে 0.1, কিন্তু দেখা গেল এটা হয়ে গেল 0.01। ধরো এটাকে করলা 0.2, এটা হয়ে গেল 0.04। এটাকে করলা 0.3, এটা হয়ে গেল 0.09। এটাকে করলা 0.4, এটা হয়ে গেল 0. আচ্ছা, 8 দেওয়া লাগবে না, 3টা দিলেই হইল। এটা দিলাম। তাহলে দেখো এখানে কিভাবে বাড়তেছে, সমান বর্গের সমানুপাতিক আকারে বাড়তেছে না? 1 ছিল 1 হয়েছে, 2 করছো 4 হয়ে গেছে, 3 করছো 9 হয়ে গেছে, মানে সমানুপাতিক, বর্গের সমানুপাতিক আকারে বাড়তেছে। তাহলে আমরা কি লিখতে পারি? আর প্রপোর্শনাল সি টু দি পাওয়ার 2। যদি এরকম হয় সেটা হচ্ছে আমার দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। কি ক্রমের? দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আশা করি এটুকু বুঝতে পারলা। বিক্রিয়ার ক্রম জিনিসটা বুঝতে পারছো? তোমরা যারা 26-এর আছো, 25-এর আছো, সবাই করতে পারবা, কারণ হচ্ছে একদম বেসিক থেকে সবকিছু দেখানো হচ্ছে। তোমরা কি বিক্রিয়ার ক্রম জিনিসটা এখন বুঝতে পারলা? বলো তো। তাহলে যদি তোমাকে এই ডেটাগুলো দেয়া না থাকে, তুমি কি কখনোই বলতে পারবা একটা বিক্রিয়া কোন ক্রমের হবে? তোমাকে অবশ্যই বিক্রিয়ার ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হারের একটা সম্পর্ক দাঁড় করাইতে হবে, আশা করি বিক্রিয়ার ক্রম রিলেটেড কথাবার্তা বুঝা গেল। কিন্তু আমরা ম্যাথ কেমনে করবো সেটাও আমরা দেখবো, কেমন? এইটুকু বুঝা গেল। তাইলে আলটিমেটলি এগুলা থেকে আমরা একটা ফর্মুলা দাঁড় করাইতে পারি, বলতো? এগুলা থেকে আমরা একটা ফর্মুলা দাঁড় করাইতে পারি, কিরকম বলতো? এখানে আর সমানুপাতিক সাইন তোলার জন্য একটা কনস্ট্যান্ট দিলাম, সি টু দি পাওয়ার n দিয়ে দিলাম, 0-র পরিবর্তে n দিলাম। যে কোনো বিক্রিয়ার জন্য বিক্রিয়া ক্রমের ফর্মুলা কি? r সমান সমান k ইনটু সি টু দি পাওয়ার n। এটা হচ্ছে যে কোনো বিক্রিয়া, কি বললাম? যে কোনো বিক্রিয়ার জন্য বিক্রিয়ার ক্রমের ইকুয়েশন। এই n কি? n হচ্ছে এখানে বিক্রিয়ার ক্রম। n কি? বিক্রিয়ার ক্রম। n হচ্ছে আমার বিক্রিয়ার ক্রম। আশা করি এটা ক্লিয়ার। চলো বিক্রিয়ার ক্রম রিলেটেড আরেকটা গ্রাফ দেখি আমরা। হ্যাঁ, দেখো কি হয় বললাম, যদি এরকম হয় গ্রাফটা, যদি আমার এরকম হয়, এখানে কি হচ্ছে বলতো? এখানে হচ্ছে তুমি বিক্রিয়কের ঘনমাত্রা যতই চেঞ্জ করতেছো, বিক্রিয়ার হার কি হচ্ছে না? কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে হচ্ছে ঘনমাত্রা আর এখানে হচ্ছে বিক্রিয়ার হার। তুমি ঘনমাত্রা যতই চেঞ্জ করো, বিক্রিয়ার হার কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না, বিক্রিয়ার হার ফিক্স থাকতেছে। তাহলে এটা কোন ক্রমের বিক্রিয়া? এটা হচ্ছে আর প্রপোর্শনাল সি টু দি পাওয়ার 0 অথবা শূন্য ক্রমের বিক্রিয়া। কি বললাম? শূন্য ক্রমের বিক্রিয়া। বুঝা গেল? যদি এরকম পাও গ্রাফটা, মানে কি বললাম, মূল বিন্দুকে আমি সরলরেখা পাও, সেটা মানে কি সমানুপাতিক হারে বাড়তেছে। এটা কার গ্রাফ বলতো? এটা হচ্ছে আর প্রপোর্শনাল সি টু দি পাওয়ার 1 অথবা প্রথম ক্রমের বিক্রিয়ার জন্য গ্রাফ। বুঝা গেল? আর যদি তুমি গ্রাফটাকে এরকম পাও, সেটা কার? আর প্রপোর্শনাল সি টু দি পাওয়ার 2 বা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে এই গ্রাফটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এই গ্রাফটা কি বুঝতে পারছো? বলো তো। প্রপোর্শনাল সি টু দি পাওয়ার 2 বা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, তোমরা কি বুঝতে পারছো? বলো। দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, বিক্রিয়ার ক্রম কি?
তারপর হচ্ছে বিক্রিয়ার ক্রমের গ্রাফগুলো, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন একটু লক্ষ্য করো কি আছে এইটুকুর পর যদি আমরা একটু দেখি। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে দিই, হ্যাঁ, একটু ম্যাজিক দেখো। এই যে কি করবা জানো, খাতার মধ্যে এই যে এরকম 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 করে 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 মার্ক করবে, দেখবা যে এটা মার্ক হয়ে যাবে। আস্তে করে ছোট করে তুমি ওই পাশে রেখে দিবা, তারপর তুমি খাতার মধ্যে আবার এদিকে ইউজ করতে পারবা। তাহলে দেখবা যে তুমি অনেক খাতা বাঁচাই ফেলতে পারবা। দেখ আরেকটু ছোট, এটা ভেঙে গেল না, থাক আর ছোট করবো, এইটুকুই থাক, বেশি ছোট করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা দেখো, এটুকু বুঝতে পারলাম। তাহলে আমরা কি পড়লাম বলেন তো? জেনারেল ফর্মুলা কি? আর প্রপোর্শনাল সি টু দি পাওয়ার এন। আর প্রপোর্শনাল সি টু দি পাওয়ার এন এর মান কি? এন হচ্ছে বিক্রিয়ার ক্রম। এখন এখান থেকে আমরা কি করতে পারি? আর ইকুয়াল কে ইন্টু সি টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমার বিক্রিয়ার ক্রমের ইকুয়েশন। হ্যাঁ, বিক্রিয়ার হারের সাথে ক্রমের সম্পর্ক। এখানে এন কি? এন হচ্ছে বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম, আশা করি ক্লিয়ার। ক্রম। এখন তুমি লক্ষ্য করো, এটা তো আমরা একটা সিঙ্গেল ইকুয়েশন শিখছি। আয় হ্যাঁ, আবার স্টপ হয়ে গেল। ক্যামেরাটা আবার অফ হয়ে গেছে। হ্যাঁ, থাকবে। আছো তোমরা? কি বললাম, এটাকে সামনে নিয়ে গেলাম, তাই তো? তাহলে জেনারেল ফর্ম হচ্ছে এটা, এন হচ্ছে বিক্রিয়ার ক্রম। যদি বিক্রিয়াটা আমার নেট প্রবলেম, এই নেট ঠিক হয়েছে, ক্যামেরা অফ হয়ে গেছিল, এখন ঠিক আছে। হ্যাঁ, দেখো বিক্রিয়া যদি আমার এরকম হয়, যেমন এ প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করে, তখন বিক্রিয়া ক্রমের ইকুয়েশন কি হবে? আর সমান সমান হবে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। কি হবে? এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। এখন বলতে পারো এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই জিনিসটা কি? তাই না? এখানে এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, এটাকে আমরা কি লিখতে পারি? আর প্রপোর্শনাল এ টু দি পাওয়ার এন ছিল, এন এর পরিবর্তে আমি এক্স দিলাম। আর বি টু দি পাওয়ার আরেকটা কি হইতে পারে? আর প্রপোর্শনাল বি টু দি পাওয়ার ওয়াই। আর এখানে এন সমান কি হবে? এক্স প্লাস ওয়াই। যদি তিনটা থাকতো সেটা হবে কি? আর প্রপোর্শনাল সি টু দি পাওয়ার ধরো জেড হবে, এরকম হইতে পারে। তাহলে আমরা একটা প্রবলেম যদি দেখি তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। চলো আমরা সামনে যাই। দেখো, একটা বিক্রিয়ার ক্রমের কিছু এক্সাম্পল দেয়া আছে। একটা বিক্রিয়া কিভাবে ঘটে সেটা এখানে তোমাদের দেয়া আছে। দেখো দেখো কি কি দেয়া আছে। দেখো, একটা বিক্রিয়া হচ্ছে এ বিক্রিয়ক, আরেকটা বিক্রিয়ক কি বলতো? বি। ওই বিক্রিয়ার হার দেয়া আছে এটা, হ্যাঁ, মোল পার লিটার পার সেকেন্ড এটা দেয়া আছে, বা মোলার পার সেকেন্ড। তুমি একটু জিনিস লক্ষ্য করো, এখান থেকে তোমার কোশ্চেন জানতে চাইছে রেট ইকুয়েশন এবং বিক্রিয়ার অর্ডার জানতে চাইছে। তোমাকে দুইটা প্রশ্ন বের করতে বলছে উত্তর। হ্যাঁ, প্রথমে আমরা এই 1 নাম্বার প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো, রেট ইকুয়েশনটা বের করব। দেখো তো, তুমি যখন এটা একটু লক্ষ্য করতে হবে তোমাদের, যখন দেখো এই দুটাকে ফিক্স রাখছো, মানে 0.1 থেকে 0.1ই করছো, কিন্তু এটাকে কি করছো? 0.1 থেকে 0.2 করছো, বুঝতে পারতেছো? আমি কি করলাম দেখো তো,
0.1 ছিল, এটাকে 0.1ই রাখলাম, 0.1 ছিল, এটাকে আমি 0.2 করলাম, মানে এখানে আমি চেঞ্জ করছি, কিন্তু বিক্রিয়ার হার দেখো ভাই, বিক্রিয়ার হার কি চেঞ্জ হয়েছে? বিক্রিয়ার হার কি চেঞ্জ হয়েছে বলো তো? চেঞ্জ হয় না, যেটা ছিল সেটাই রয়ে গেছে, যেটা ছিল সেটাই রয়ে গেছে। মানে কি বলো তো, এটা চেঞ্জ করলাম কিন্তু এটা চেঞ্জ হইল না। তাইলে বি এর উপর বিক্রিয়ার হারের কি কোনো প্রভাব আছে, বা বিক্রিয়ার হারের উপর বি এর কি কোনো প্রভাব আছে? নাই, কারণ এটা চেঞ্জ করার ফলেও বিক্রিয়ার হার কি হইল না? চেঞ্জ হইল না। তাইলে আমরা কি বলতে পারি বলো তো? তাইলে আমরা বলতে পারি, এটাকে যদি বি ধরছি, তাহলে আমার আর প্রপোর্শনাল বি টু দি পাওয়ার কি ধরছিলাম বলো তো? ওয়াই ধরছিলাম। তাহলে এখানে ওয়াই এর মান কত? ওয়াই এর মান আমার 0। কারণ কি, বি চেঞ্জ করলেও বিক্রিয়ার হার কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। বি চেঞ্জ করলেও বিক্রিয়ার হার কি হচ্ছে না? আমার চেঞ্জ হচ্ছে না। আশা করি এটুকু তোমরা বুঝতে পারলা। চলো এবার পরবর্তী অংশে যাই। এই সব দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা তো যাচ্ছে সবকিছু, ঠিক আছে। তারপরে দেখো, এটাকে আমি কি করলাম, এবার রেড কালারটা একটু লক্ষ্য, এখন তোমরা রেড কালার লক্ষ্য করো। এটা 0. কি ছিল? 1 ছিল, এটাকে কত করলাম বলো তো? 0.2 তে কনভার্ট করলাম, মানে এটা বাড়াইলাম। আর এটা দেখো 0.1 ছিল, এটা 0.1ই রাখলাম, 0.1ই রাখলাম। তাহলে এটা দেখো, এটা কত ছিল? এরকম ছিল, এটা কত হয়ে গেছে বলো তো? এটাকে বাড়াইছি, এটা এটার সমানুপাতিক হারে বাড়ছে, এটাকে দ্বিগুণ করছি, এটাও তার দ্বিগুণ হয়ে গেছে। তাইলে লক্ষ্য করো, দ্বিগুণ কি 1.24 এর দ্বিগুণ হচ্ছে? হ্যাঁ, দ্বিগুণ হয়েছে। তাইলে দেখো তো, এটার সাথে এটার কি সম্পর্ক? এটার সাথে এটার কি সম্পর্ক বলো তো? সমানুপাতিক সম্পর্ক না? তাহলে আমরা কি বলতে পারি এখানে? আর প্রপোর্শনাল এ টু দি পাওয়ার এক্স, তো তাই না? এক্স কিভাবে বাড়তেছে? সমানুপাতিক হারে, মানে 1 আকারে। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান কি পাই বলো তো? এক্স এর মান পাই 1, এক্স এর মান পাই 1। তাহলে আমার যদি এই আনসার বের করতে চাই, এই কোশ্চেনের আনসারটা আমি বের করতে চাই, রেট ইকুয়েশন, তাহলে আমার রেট ইকুয়েশনটা কি হবে? আমরা জানি আর সমান সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই, তাই তো? লক্ষ্য করো তো, কে এ টু দি পাওয়ার এক্স, এক্স এর মান কত বের হয়েছে? 1 বের হয়েছে, তাহলে এর উপরে কি থাকবে? 1 থাকবে। বি টু দি পাওয়ার, বি এর মান কত বের হয়েছে? 0 বের হয়েছে, 0। তাহলে বি টু দি পাওয়ার 0 এর মান কত বলো তো? এটার মান 1, মানে আলটিমেটলি কে হবে আনসার। আর সমান সমান কে এ, এটা হচ্ছে আমার রেট ইকুয়েশন। আর সমান সমান কে, বুঝতে পারলেন? আর সমান সমান কে। আশা করি এটা ক্লিয়ার। কিন্তু আপনার যে অর্ডার, অর্ডার মানে কি? এক্স প্লাস ওয়াই, বিক্রিয়ার অর্ডার বা ক্রম। বিক্রিয়ার ক্রম সূত্র কি? এন সমান সমান কি? এক্স প্লাস ওয়াই, এক্স এর মান 1, ওয়াই এর মান 0, মানে এটা প্রথম ক্রমের বিক্রিয়া। কোন ক্রমের বিক্রিয়া? প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার ডেটা যদি দেয়া থাকে, বামে দেখা যায় না, বামে এইটুকুই, আর কিছু আচ্ছা বামে দেখা যাচ্ছে না, দাঁড়া দেখতেছি, ঠিক করতেছি। এখন দেখা যাচ্ছে তাই না? ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন, যদি আপনার বিক্রিয়ার ক্রম দেয়া থাকে, মান দেয়া থাকে, তাহলে আমরা ক্রম নিয়ে কথাবার্তা বলতে পারবো। কে স্কয়ার হবে? দেখো তো, স্কয়ার আকারে কি বাড়তেছে? 1 কে তো স্কয়ার করে এটাকে দ্বিগুণ করছি, এটাকে কি করছি? 2 গুণ করছি। এটা কত গুণ হয়েছে? 1.2 এর 2 গুণ কত? 2.4 না? এটা তো স্কয়ার আকারে বাড়ছে কি? সে ক্যালকুলেটর চাপে দেখো কি হচ্ছে। 1.2 ইন্টু 2, 1.2 ইন্টু 2, 2.4। এই দ্বিগুণ আকারে বাড়তেছে, স্কয়ার না তো, দ্বিগুণ আকারে, দ্বিগুণ। স্কয়ার হবে না, 1 হবে, সমানুপাতিক। যেমন এটাকে যদি 0.1 থাকতো, এটাকে করছো 0.2, তাহলে এটা কত হয়েছে? 0. ধরো এটা কত ছিল? 1.2 ছিল, এটা তো দ্বিগুণ হয়ে গেছে না, 2.4। মানে এটা কত? এটার 2 গুণ, এটারও কত? 2 গুণ। এই তো 1 কে স্কয়ার করলে কত হইতো? 1ই তো হইতো না। আশা করি এটা বুঝতে পারছো। কে স্কয়ার হবে না। ওকে, চলো আমরা পরবর্তীতে যাই। আরেকটা ম্যাথ দেখো, এটা একটা বিক্রিয়ক, এটা আরেকটা বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ার হার।
দেয়া আছে তাই তো। এখন লক্ষ্য করো, কি লক্ষ্য করবা দেখো, প্রথমে ইয়েলো লক্ষ্য কর, ইয়েলো কালার। দেখো এটা কত ছিল, 5 ছিল, এটাকে 10 করছো, 5 ছিল এটাকে 10 করছো, মানে এটাকে দ্বিগুণ করছো তাই তো। এটা কি করছো, এটা ফিক্স রাখছো, এটা সেম রাখছো। এটা কত হয়েছে দেখো তো, এটা 1.25 ছিল, এটা 5 হয়ে গেছে, মানে স্কোয়ার আকারে বাড়ছে তাই না। হ্যাঁ স্কোয়ার আকারে বাড়ছে, 1.25 কে যদি তুমি স্কোয়ার করো 5 চলে আসবে। তাহলে এটাকে চেঞ্জ করে, এটাকে ফিক্স রাখছে কিন্তু এটা চেঞ্জ হয়েছে, তাহলে এটার উপর প্রভাব অন্যরকম। তাহলে এটার সাথে এটার কি সম্পর্ক, এটাকে যদি তুমি বাড়াও দ্বিগুণ, এটা হয়ে যাবে 4 গুণ, মানে স্কোয়ার আকারে বাড়তেছে, মানে স্কোয়ার। তাহলে আমরা যদি এই বিক্রিয়ার হার সমীকরণ লিখতে চাই, আর সমান সমান যদি কে ইন্টু, এটা কি নাইট্রাস অক্সাইড ছিল, NO টু দি পাওয়ার x লিখি, আর একটা ছিল হাইড্রোজেন, হাইড্রোজেন টু দি পাওয়ার y লিখি। তাহলে এখানে x এর মান কত, এটার মান x এর মান কত আসবে, এটা হচ্ছে আর সমানুপাতিক c টু দি পাওয়ার 2 আকারে বাড়তেছে, তাহলে আমার x এর মান হবে এটার জন্য 2, তাহলে x এর মান কত হবে আমার 2 হবে, বুঝা গেল। তারপরে তুমি লক্ষ্য করো, এটা 10 থেকে, এটা 2 থেকে কত করছে বলো তো, 2 থেকে এটাকে 4 করছে, এটা 10 থেকে 10ই রাখছে, কিন্তু এটা কতটুকু চেঞ্জ হয়ে গেছে, এটাও দ্বিগুণ হয়ে গেছে, এটাও দ্বিগুণ, 5 দুগুণা 10, 2 দুগুণা 4, মানে এটাকে দ্বিগুণ করছে, এটাও দ্বিগুণ হয়েছে, তাহলে এটার সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এটার জন্য কি হবে, আর প্রপোর্শনাল c টু দি পাওয়ার 1, মানে আমার y এর মান কত পাইলাম, 1 পাইলাম। তাইলে দেখো তো আমার সমীকরণ বসাইলে কি হবে, k ইনটু NO2 স্কয়ার ইনটু হাইড্রোজেন 1। তাহলে এটা হচ্ছে আমার বিক্রিয়ার হার সমীকরণ, হার সমীকরণ হচ্ছে এটা, বুঝতে পারলেন। আর বিক্রিয়ার ক্রম কি হবে, বিক্রিয়ার ক্রম n সমান সমান কি হবে, x প্লাস y, তাহলে কত হবে 2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 3। 3 নাম্বার বা তৃতীয় ক্রমের বিক্রিয়া কি হইলো, তৃতীয় ক্রমের বিক্রিয়া হইলো। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। বিক্রিয়ার ক্রম জিনিসটা একটু ক্রিটিক্যাল, আপনারা যদি 2-1 বার দেখেন ক্লাসটা, তারপর হচ্ছে বই থেকে পড়েন, প্র্যাকটিস করেন কোশ্চেন গুলো, তাহলে আশা করি আর ঝামেলা থাকবে না। তাহলে বিক্রিয়ার ক্রম রিলেটেড আর কোনো কথাবার্তা নাই, বিক্রিয়ার ক্রম থেকে যত প্রশ্ন আসতে পারে সব করে দিলাম। তো মজার বিষয় কি, আপনাদের এইচএসসি তে বিক্রিয়ার ক্রম থেকে খুবই কম প্রশ্ন আসে, কিন্তু যদি এবার আসে, যদি আসে শর্টস, আপনাদের তো শর্ট সিলেবাস কি, হ্যাঁ শর্ট সিলেবাস, সো এটা আসতেই পারে, কেমন বিক্রিয়ার ক্রমটা আসতেই পারে, একটু ভালো করে দেখে নেবেন। আশা করি ক্লিয়ার, তাও এই স্লাইডগুলো পড়বেন। তারপরে বিক্রিয়ার ক্রম থেকে কি কিরকম এমসিকিউ হইতে পারে, ইকুয়েশন গুলো জানতে চাইতে পারে, রেটেড কনস্ট্যান্ট গুলো জানতে চাইতে পারে, হাফ লাইফ জানতে চাইতে পারে, এগুলো একবার দেখে নেবেন এমসিকিউর জন্য। ওকে, এবার একটা দেখেন, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের মান কত, এটা সরাসরি এই যে এই চার্ট থেকে আসছে, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার জন্য হার ধ্রুবক মানে কি, রেট কনস্ট্যান্টের কত, রেট কনস্ট্যান্টের ইউনিট জানতে চাইছে কত, মোল, লিটার মোল পার, লিটার পার মোল পার সেকেন্ড, কি বললাম, লিটার পার মোল পার সেকেন্ড, কই গেল এটা, এই যে লিটার পার মোল পার সেকেন্ড, এটা হবে আমার উত্তর, লিটার পার মোল পার সেকেন্ড। পরবর্তীতে আসেন, এখন আমরা শিখবো লাশেটেলের রুলস। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ঠিক আছে। আপনার হচ্ছে যারা যারা ক্লাসটা শেয়ার দিবে না তাদেরকে কিন্তু আমি ঠিক হচ্ছে, আমি কিন্তু পিডিএফ দিব না, যারা ক্লাসটাকে শেয়ার দিবে না সবাই ক্লাসটাকে শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন, কেমন। আশা করি বিক্রিয়ার ক্রম বুঝছেন, জানায়েন তো যে জি ভাই বিক্রিয়ার ক্রম বুঝতে পারছি। ওকে ক্লিয়ার, বুঝলাম। তাহলে আমরা লাশেটেল পড়ি, হ্যাঁ লাশেটেল বা লাশেটেলিয়ার রুলস বা লাশেটেল রুলস ছোটবেলা থেকে পড়ে আসতেছি, 9-10 থেকে পড়ে আসতেছি, তাও পারি না, তাও ভুল করি। কেন ভুল করি, ইনশাল্লাহ আজকের পর আর ভুল হবে না। লাশেটেল কি বলছেন জানেন, লাশেটেল বলছেন একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে যাবে, সাম্যাবস্থায় পৌঁছানোর পর তার নিয়ামক আছে 3টা, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপমাত্রা, একটা হচ্ছে ঘনমাত্রা বা চাপ। এই 3টা যদি চেঞ্জ করেন, বিক্রিয়ারটা এমন ভাবে চেঞ্জ হবে যেন বিক্রিয়ক মানে নিয়ামক পরিবর্তনের হারটাকে কি করে দিবে, সে প্রশমিত করে দিবে। এই 3টার চেঞ্জ নিয়ে আমাদের কথাবার্তা, এই 3টা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হওয়ার ফলে বিক্রিয়ার উপর কিরকম প্রভাব ফেলতেছে, অবশ্যই সেটা কি বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। চলো আমরা দেখি লাশেটেলের কথাবার্তা দেখি। প্রথমে আমরা তাপমাত্রার প্রভাব শিখবো, তাপমাত্রার প্রভাব শিখবো। এখন আর ওই প্যারাগ্রাফ আকারে শিখাবো না, একদম লজিক দিয়ে একদম কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা বুঝাই দেবো। তাপমাত্রার উপর বেস করে বিক্রিয়া কয় ধরনের হইতে পারে, 2 ধরনের। একটা হইতে পারে এক্সোথার্মিক বা তাপ উৎপাদী বিক্রিয়া,
একটা হইতে পারে এন্ডোথার্মিক বা তাপহারী বিক্রিয়া। বোঝা গেল? এখন দেখেন যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, কি বললাম, তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয় তার মানে কি বলেন তো, এই বিক্রিয়ায় অলরেডি তাপ উৎপন্ন হচ্ছে, মানে বিক্রিয়াটা যদি ফরওয়ার্ডে যায়, ধরেন হচ্ছে আপনার এ প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করে প্লাস হচ্ছে তাপ উৎপন্ন করে, মানে বিক্রিয়াটা যদি ফরওয়ার্ডে যায় তাইলে কি হচ্ছে, তাপ আমার উৎপন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার তাপ যদি আপনি বাড়াই দেন তাহলে তো এখানে তাপ বেড়ে যাবে, মানে বিক্রিয়ার সামনে গেলে তাপ উৎপন্ন হয়, আগেই তাপ বাড়াই দিচ্ছেন, তাইলে কি এই তাপটাকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটা ব্যাকওয়ার্ডে চলে আসবে বা পিছনের দিকে চলে আসবে। তদ্রূপ তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আপনি তাপমাত্রা বাড়ান, কি বললাম, তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আপনি তাপমাত্রা বাড়ান তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, ব্যাকওয়ার্ড দিকে, পিছনের দিকে, আর উৎপাদের পরিমাণ কমে যাবে, উৎপাদের পরিমাণ কমে যাবে। তাহলে এই লাইনটা আশা করি বুঝতে পারছেন। যদি তাপ উৎপাদী বিক্রিয়া অলরেডি তাপ উৎপন্ন হয়, আপনি যদি আগেই তাপ দিয়ে দেন তাহলে তো ঝামেলা। তাহলে কি বলেন, যদি তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা কমান, বিক্রিয়া কোন দিকে যাবে, সামনের দিকে যাবে, উৎপাদ বাড়বে। কারণ কি বলেন তো, কারণটা লক্ষ্য করেন, এই যে ধরেন বিক্রিয়াটা অলরেডি তাপ উৎপাদী বিক্রিয়া, মানে সামনে গেলে তাপ উৎপন্ন করবে, আপনি তাপ কমাই দিলেন, ওই কমানো তাপকে বাড়ানোর জন্য বিক্রিয়ার সামনে যাইতে হবে, কারণ সামনে যাইলে কি হবে, তাপ উৎপন্ন হবে। আশা করি এটা ক্লিয়ার। তার ভাইস ভার্সা হচ্ছে তাপহারী বিক্রিয়া, উল্টা, তাপহারী বিক্রিয়ার তাপমাত্রা যদি বাড়ান, মানে তাপহারী বিক্রিয়ায় কি হয়, তাপ শোষণ হয়, তাহলে বিক্রিয়াটা সামনে যাইতে হলে তাপের প্রয়োজন, আপনি তাপ দিচ্ছেন তাহলে ইজিলি সামনে যাইতে পারবে, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, সামনের দিকে বা ফরওয়ার্ডে যাবে, তাহলে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। ক্লিয়ার? আর তার উল্টা হবে, যদি কমাই তাহলে কি হবে, ব্যাকওয়ার্ডে আসবে, আর হচ্ছে উৎপাদের পরিমাণ কমে যাবে। তাহলে তাপমাত্রা রিলেটেড প্রবলেম যদি আসে প্রশ্নে, যদি আপনারা না পারেন তাহলে কিন্তু দাঁত ফালাই দেওয়া উচিত। আপনি তাপ দিবেন তাহলে ইজিলি সামনে যাইতে পারবেন। এই ক্লিয়ার কি? বুঝতে পারলেন? আশা করি এটা আপনাদের ক্লিয়ার। চলেন আমরা পরবর্তীতে যাই। এবার চাপের প্রভাব দেখব। তাপ উৎপাদী বিক্রিয়ায় চাপের কি প্রভাব আছে সেটা যদি একটু দেখার ট্রাই করি। লক্ষ্য করেন, চাপের কথা আসলেই সেখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বিক্রিয়াটা অবশ্যই গ্যাসিয়াস মিডিয়ামে হইতে হবে। কি মিডিয়ামে? গ্যাসিয়াস বা বাষ্প অবস্থায় হইতে হবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমার ডেলএন এর মান বের করতে হবে। কিসের মান? ডেলএন। ডেলএন কি ভাই? ডেলএন হচ্ছে আপনার উৎপাদের মোট মোল সংখ্যা থেকে আপনি বিক্রিয়কের মোট মোল সংখ্যা আপনি বিয়োগ করে দিবেন। কি বললাম? উৎপাদের মোট মোল সংখ্যা থেকে আপনি বিক্রিয়কের মোট মোল সংখ্যা বিয়োগ করবেন। বুঝা গেল? তাইলে হচ্ছে আমরা চাপের প্রভাব দেখতে পাবো। তাহলে একটা বিক্রিয়া ধরেন এরকম a + 2b বিক্রিয়া করে ধরেন সি তৈরি করতে হয়, তাহলে উৎপাদকে সি, এটার মূল নাম্বার কত? 1 মোল। বিক্রিয়ক কত? 2 মোল, 1 মোল, 3 মোল। তাহলে এখানে ডেলএন এর মান কি হবে? ডেলএন এর মান হবে 1 - 3 মানে -2। বুঝা গেল ডেলএন এর মান? আশা করি ডেলএন এর মান আপনারা বুঝতে পারলেন। এবার আসি এখানে, যদি ডেল এন এর মান 0 আসে, কি বললাম? ডেল এন এর মান যদি 0 আসে তাইলে চাপের কি নাই, কোনো প্রভাব নাই। ডেল এন এর মান কখন 0 আসবে? যখন উভয় পাশের মূল নাম্বার সেম থাকবে। উভয় পাশের মূল নাম্বার যদি সেম থাকে তখন চাপের তখন কি হয় না, চাপের কোনো প্রভাব হয় না। আশা করি ক্লিয়ার। পরবর্তী আসেন, ডেল এন এর মান যদি নেগেটিভ আসে, এই যে ডেল এন এর মান যদি নেগেটিভ মানে হচ্ছে উৎপাদ কম বিক্রিয়ক বেশি, তাহলে যদি আপনি চাপ বাড়ান তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? ডান দিকে যাবে। কারণ কি দেখেন তো, উৎপাদ অলরেডি কম আছে, বিক্রিয়ক বেশি, চাপ দিলে বিক্রিয়া ওই চাপ কমানোর জন্য কোথায় আসবে? সামনের দিকে আসবে। তাহলে ডেল এন এর মান যদি নেগেটিভ হয়, যদি আপনি চাপ বাড়ান বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে বা ফরওয়ার্ডে যাবে। পরবর্তীতে আসেন উল্টা, যদি আমি চাপ কমাই তাহলে কোন দিকে আসবে? পিছনের দিকে। আর ইন কেস যদি ডেল এন এর মান পজিটিভ হয়, ডেল এন এর মান পজিটিভ মানে কি? বিক্রিয়কের পরিমাণ বেশি, না সরি ডেল এন এর মান পজিটিভ মানে কি? এই উৎপাদের পরিমাণ বেশি হবে। একটা ডেল এন এর মান পজিটিভ দেখায় আপনাকে, যেমন ধরেন এরকম 2a + 2b বিক্রিয়া করে ধরেন 8c উৎপন্ন করছে, তাহলে এখানে ডেল এন এর মান কি হবে? 8 - 4 হবে, মানে প্লাসের 4 হবে, তাই তো? পজিটিভ মানে কি? উৎপাদের পরিমাণ অলরেডি বেশি আছে। তাহলে এখন যদি আপনি চাপ বাড়ান, ওই উৎপাদটা অলরেডি বেশি আছে, ওই চাপটাকে রিডিউস করার জন্য কি বিক্রিয়াটা পেছনের দিকে আসবে। সেটাই বলছে। দেখেন যে n হয়, তাহলে যদি আপনি চাপ যদি বাড়ান বিক্রিয়া কোন দিকে আসবে? পিছনের দিকে। আর যদি কমান তখন কি হবে?
সামনের দিকে যাবে। আশা করি ক্লিয়ার। চাপের প্রভাব বুঝছেন কিনা বলেন, চাপের প্রভাব বুঝছেন কিনা বলেন। এই চাপের প্রভাব বুঝছেন কিনা একটু জানান কাইন্ডলি। জি ভাই চাপের প্রভাব বুঝতে পারছি। 2 জন মানুষ শেয়ার দিছে, আমি হচ্ছে পিডিএফটা 2 জনকে দিব। ওকে ক্লিয়ার? ওকে চলেন পরবর্তীতে সেটা দেখবো হচ্ছে ঘনমাত্রা। সবচেয়ে লেস ইম্পর্টেন্ট হচ্ছে ঘনমাত্রা, সহজ জিনিস। ঘনমাত্রা বাড়াইলে কোন দিকে যাবে বলেন তো? ঘনমাত্রা যদি বাড়ান সামনের দিকে যাবে। কিসের ঘনমাত্রা? অবশ্যই বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদন না কিন্তু। আর যদি কমান কোন দিকে যাবে? পিছনের দিকে যাবে। কিসের? বিক্রিয়কের। মাথায় এটা রাখতে হবে, মাথায় এটা রাখতে হবে যে এটা কিসের ঘনমাত্রা, উৎপাদন নাকি বিক্রিয়কের। ক্লিয়ার? ওকে 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 ঠিক আছে। চলো আমরা এবার সামনে যাই। এই চারটা থেকে এমন কোন বোর্ড কোশ্চেন পাইছেন যে প্রশ্ন হয় নাই? এটা এরকম হইলো কেন? এটাকে তো এরকম রাখতে চাইনি। এখন ঠিক আছে, এইদিকে রাখবো না, এদিকে। এখন ঠিক আছে। বেশি বড় হয়ে গেল, ছোট করি একটু। এখন ঠিক আছে আই থিঙ্ক। আর একটু ছোট করি। হ্যাঁ ঠিক আছে। কি বলতেছিলাম, এই চার্ট থেকে এমন কোন বছর আছে কি কোশ্চেন হয় না এরকম পাইছেন? পান নাই আই থিঙ্ক। কি প্রশ্ন আসে দেখেন এখান থেকে। আমি কি কালার দিয়ে দেখাবো এটা আপনাদেরকে? ইয়েলো না, এটা দিয়ে দেখাই। হ্যাঁ এই জিনিসগুলো মনে রাখতে হবে। অ্যামোনিয়া উৎপাদনের পদ্ধতির নাম কি? হ্যাবারবস পদ্ধতি। এটা ভালো করে মনে রাখতে হবে। অ্যামোনিয়া উৎপাদনের পদ্ধতির নাম কি? হ্যাবারবস পদ্ধতি। হ্যাবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের জন্য তাপমাত্রা কত লাগে? 450 থেকে 550, এবং চাপ কত লাগে? 200 atm। প্রভাবক কি লাগে? ফেরাস এবং মলিবডেনাম। এই পুরা লাইনটাই গুরুত্বপূর্ণ। এই পুরা লাইন থেকে এমসিকিউ হয়। কোন কোন বছর এটা হয় যে অ্যামোনিয়া উৎপাদনের পদ্ধতির নাম কি? হ্যাবারবস পদ্ধতি। আর তাপমাত্রা কত লাগে, চাপ কত লাগে, এবং হচ্ছে প্রভাবককে। আমি যেই যেই অংশগুলো মার্ক করে দিচ্ছি ওই অংশগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। তারপর সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির জন্য যে প্রণালী সেটার নাম কি? স্পর্শ প্রণালী বা স্পর্শ পদ্ধতি। এই ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করি, তাপ লাগে কত? 400 থেকে 500 ডিগ্রি, 1.7 atm লাগে চাপ, 1.7 atm। আর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এবং হচ্ছে প্লাটিনাম লাগে আমার কি বলেন তো? প্রভাবক হিসেবে কাজে লাগে। তারপর হচ্ছে নাইট্রিক, ওগুলো বেশি মনে রাখা লাগবে না। তারপরে ইউরিয়া মনে রাখা লাগবে। ইউরিয়া উৎপাদনের জন্য রাসায়নিক প্রক্রিয়ার জন্য তোমার টেম্পারেচার 170 থেকে 200, চাপ হচ্ছে 100 থেকে 300, প্রভাবক লাগবে না। তারপর হচ্ছে মিথানল। মিথানলের বাণিজ্যিকভাবে যদি আমরা মিথানল প্রস্তুত করতে চাই, শুধু প্রভাবক মনে রাখতে হবে, জিঙ্ক অক্সাইড আর হচ্ছে ক্রোমেটায়ন। ক্লিয়ার? আরেকটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড উৎপাদন, সেটা হচ্ছে অসওয়াল্ড প্রণালী। কি প্রণালী? অসওয়াল্ড প্রণালী। সেক্ষেত্রে টেম্পারেচার লাগে 800 থেকে 900, 4 থেকে 10 atm। আর প্লাটিনাম আর রোহেনিয়াম, এই দুইটা হচ্ছে আমার প্রভাবক লাগে। এই চার্টে যে যে ইয়েলো করে দিছি যে অংশগুলো, এই অংশগুলো আপনাদের ভালো করে মনে রাখতে হবে। চলেন আমরা পরবর্তীতে যাই। দেখেন এই কোশ্চেনটার আনসার করি আমরা। তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নোক্ত উল্লেখিত বিক্রিয়া অ্যামোনিয়া উৎপাদন কিভাবে প্রভাবিত হবে? এখানে দেখেন তাপমাত্রা বৃদ্ধি করলে বলছে। প্রশ্নে কি বলছে বলেন তো? প্রশ্নে বলছে তাপমাত্রা যদি আপনি বাড়ান, তাপমাত্রা যদি আপনি বাড়ান, হ্যাঁ এটা বলছে। বিক্রিয়াটা হচ্ছে এটা, বিক্রিয়াটা হচ্ছে আপনার এটা। বিক্রিয়াটার দিকে ভালো করে লক্ষ্য করেন। বিক্রিয়াটা কি? ডেল এইচ এর মান কি দেয়া আছে? ডেল এইচ এর মান দেয়া আছে আপনার হচ্ছে নেগেটিভ, নেগেটিভ দেয়া আছে, নেগেটিভ দেয়া আছে। হ্যাঁ তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যদি আপনি তাপমাত্রা বাড়ান, একটু আগে পড়ে আসছি, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড দিকে যাবে, মানে হচ্ছে কমে যাবে। কি হয়ে যাবে? কমে যাবে, কমে যাবে। কি হবে? কমে যাবে। আশা করি বুঝতে পারলেন। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা কি শিখে আসছি একটু আগে? ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় সেটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যদি আপনি টেম্পারেচার বাড়ান, বিক্রিয়া কোন দিকে যাবে? উৎপাদের পরিমাণ কি হবে বলেন তো? উৎপাদ কমে যাবে। তাহলে কারণ কি? বিক্রিয়াটা পিছনের দিকে চলে আসবে, উৎপাদের পরিমাণ কমে যাবে। আশা করি এটা ক্লিয়ার। পরে দেখেন 25 ডিগ্রি তাপমাত্রায় একটি সাম্যাবস্থা দেওয়া আছে।
কোন পরিবর্তনটি সাম্যাবস্থাকে ডান দিকে স্থানান্তর করবে? কি বললো? কোন পরিবর্তনটি বিক্রিয়াটাকে ডান দিকে মানে ফরওয়ার্ডে নিয়ে যাবে? তাহলে এখানে দেখেন কি দেয়া আছে, ডেল এইচ এর মান কি দেয়া আছে বলেন তো? আমরা ডেল এইচ এর মান দিয়ে ম্যাথ করে ফেলবো। ডেল এইচ এর মান দেয়া আছে পজিটিভ, মানে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াকে সামনে নিতে চান তাহলে তাপমাত্রা বাড়াইতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? তাপমাত্রা বাড়াইতে হবে। তাহলে তাপমাত্রা 35 ডিগ্রি বাড়াতে হবে। মানে কি, এখানে তো 25 ডিগ্রি বলা আছে, তাহলে 15 ডিগ্রি মানে কি কমে যাওয়া? 15 25 এর বড় কত? 35। তাহলে 35 ডিগ্রি করলে কি বিক্রিয়াটা আমার সামনের দিকে যাবে, যেহেতু এটা একটা তাপহারী বিক্রিয়া। বুঝা গেল? আশা করি বুঝতে পারলেন। পরবর্তীতে দেখেন, তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে, একটু এখনই গেল, এটা বিক্রিয়াটা হচ্ছে তাপহারী, তাপমাত্রা হচ্ছে বাড়াচ্ছেন, তাহলে উৎপাদের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। উৎপাদের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলেন কি? তাপহারী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়ান, উৎপাদের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। আশা করি ক্লিয়ার। আমি কিন্তু আপনাদেরকে এমসিকিউ দেখাইলে পারতাম না। 50টা এমসিকিউ আনলে একটা একটা দেখাই দেন, দেখেন উত্তর হচ্ছে বেড়ে যাবে, উত্তর হচ্ছে এটা। আমি কিন্তু কনসেপ্টটা ধরাই দিচ্ছি। এখন আপনাদের ওই যতটুকু কনসেপ্ট এখনো পড়েন নাই, সামনে পরীক্ষা এই যে 26 দেখতেছে, 25-এর জন্য বিশেষ করে ক্লাসগুলো, তাহলে এমসিকিউটা আপনারা কিভাবে অ্যাপ্রোচ করবেন? সরাসরি কোশ্চেনটা আসতে নাই পারে, ঘুরে আসতে পারে। সো আমি একদম কনসেপ্টটা দেখানো ট্রাই করতেছি যতটা পারা যায়। পরে দেখেন একটা কোশ্চেন দেওয়া আছে, এই একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, চাপ বাড়লে কি ঘটবে? কি বললাম? বিক্রিয়া কি করবো আমরা? চাপ বাড়াবো। চাপ বাড়ালে বিক্রিয়াটা কি হবে বলতে পারবেন? চাপ বাড়ালে কি হবে? তাহলে চাপের জন্য আমার ডেল এন এর মান বের করতে হবে। সবাই চলেন ডেল এন এর মান বের করি। ডেল এন এর মান কি? ডেল এন মানে উৎপাদ মাইনাস বিক্রিয়া। উৎপাদের মূল সংখ্যা কত? এখানে হচ্ছে আপনার 1 মোল, এখানে হচ্ছে 4 মোল, টোটাল হচ্ছে 5 মোল, তাহলে 5 মাইনাস এখানে কয় মোল? 4 মোল, এখানে কত মোল? 3 মোল, তাই না? তাহলে 4 এ 3 এ কত? 7 7, তাহলে কত আসতেছে? মাইনাসে 2। ডেল এন এর মান নেগেটিভ। নেগেটিভ ডেল এন মানে কি শিখছি মনে আছে? এই যে দেখাই দাঁড়ান, নেগেটিভ ডেল এন কই গেল? এই যে নেগেটিভ ডেল এন, দেখেন ডেল এন এর মান নেগেটিভ। যদি চাপ আপনি বাড়ান তাহলে সাম্যাবস্থা সামনের দিকে যাবে, সামনের দিকে। বুঝা গেল? তাহলে আমি ডেল এন এর মান কি বের করলাম? আমি ডেল এন এর মান পাইলাম আমরা নেগেটিভ। মানে যদি আমি এখন কি করি? চাপ বাড়াই, বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে। বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। কই গেল? ডান দিকে সরে যাবে, ডান দিকে সরে যাবে। যারা যারা এইটুকুতে আমার সাথে মানে 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 আমার সাথে মিল আছে আপনাদের মত, সবাই কমেন্ট করেন যে জি ভাই বুঝছি, জি ভাই বুঝছি। ক্লিয়ার? বুঝছেন? এর আনসার বুঝছেন কিনা বলেন তো? কি বলছি আমরা? ডেল এন এর মান যেহেতু নেগেটিভ, আমরা কি জানি? ডেল এন এর মান নেগেটিভ হলে যদি আমি চাপ বাড়াই, বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে যাবে, তাই না? তাহলে আমার উত্তর কি হবে? ডি হবে। ক্লিয়ার? ঘটনা হচ্ছে ভাই, একটু জিনিস লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখতে হবে একটু লক্ষ্য করেন তো। কি লক্ষ্য রাখতে হবে সেটা একটু দেখাই। তাহলে এটা আমার হইল না কেন? এটা আমার কেন হইল না সেটা আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, ঘটনা হচ্ছে না হওয়ার, আমি সবকিছু মুছে দিচ্ছি, এটা বাদ, এটা আচ্ছা এটা থাকে, এটা তো লাগবে। দেখেন এটা কি আছে? সলিড। সলিড। এটা কি আছে? গ্যাস। তাহলে এটা কি আছে? গ্যাস। এটা কি আছে? সলিড। তাহলে সলিড কি আমার চাপের মধ্যে অংশগ্রহণ করবে? করবে না। তো সলিড অংশ বাদ, শুধু গ্যাস নিয়ে আমাদের কথাবার্তা। চাপের জন্য কি বলছিলাম? শুধু গ্যাস নিয়ে কথাবার্তা, গ্যাস নিয়ে কথাবার্তা। তাইলে আমার ডেল এন এর মান আমি এখন বের করতে হবে। ডেল এন, ডেল এন কত? গ্যাসিয়াস কত আছে? শুধু 4 মোল, 4। উৎপাদ কত আছে? বিক্রিয়ক কত আছে গ্যাসিয়াসের? 4 মাইনাস 4 মানে 0। যদি ডেল এন এর মান 0 হয় তাহলে কি হবে না বলেন তো? সাম্য অবস্থা অপরিবর্তিত থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না। যারা যারা ডি আনসার করছিলাম তখন হাসি দিছিলেন, জি ভাই বলছিলেন, তারা এখন জি ভাই চলে গেছে। বুঝছেন? একটু সতর্ক থাকতে হবে ভাই। আমি বারবার বলছি, গ্যাস মানে চাপের প্রভাব কখন আসবে? ওই বিক্রিয়াটা গ্যাসিয়াস মিডিয়ামে হইতে হবে। এখানে বিক্রিয়ার মধ্যে এটা হচ্ছে একমাত্র গ্যাসিয়াস, এটা হচ্ছে একমাত্র গ্যাসিয়াস, এটা হচ্ছে গ্যাসিয়াস, এটা তো সলিড, এটাও কিন্তু সলিড। তাহলে এই দুইটার উপর তো চাপের প্রভাব থাকবে না। বুঝা গেল? তাহলে আপনাদের প্রশ্ন কোথায় ভুল করতে পারেন আমি কিন্তু মানে প্রথমে ওই অংশটা দেখাইছি, পরে হচ্ছে সঠিকটা দেখাইছি। এটা কি ক্লিয়ার? বুঝতে পারলেন? জানান তো, এটা বুঝছেন কিনা একটু জানান কাইন্ডলি।
জি ভাই, এটা আমরা বুঝতে পেরেছি। হাফসামনি তখন বলছেন জি, ওই জিনিসটা বুঝছিলেন তাই না? ওই জিনিসটা তো বোঝা হয় নাই রে ভাই। গ্যাসিয়াস এর জন্য চাপের প্রভাব আছে, অন্য যে কোনো মিডিয়াম যেমন সলিড লিকুইড তখন কি নাই, চাপের প্রভাব নাই। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। কি শিখবো? ভর ক্রিয়ার সূত্র। ভর ক্রিয়ার সূত্র কি বলেন? ভর ক্রিয়ার সূত্র থেকে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। ভর ক্রিয়ার সূত্র হচ্ছে নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলো সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর কি ভাই? সক্রিয় ভরের সমানুপাতিক, বুঝা গেল? সক্রিয় ভরের সমানুপাতিক। এখন লক্ষ্য করেন, এই সক্রিয় ভর আমাদের দুই ধরনের হইতে পারে। একটা হইতে পারে আংশিক চাপ, কি বললাম? আংশিক চাপ। আরেকটা কি হইতে পারে? মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা। সক্রিয় ভর আমার এই দুই টাইপের হইতে পারে। একটা হইতে পারে আংশিক চাপ, একটা হইতে পারে মোলার ঘনমাত্রা। আংশিক চাপ একটা হইতে পারে মোলার ঘনমাত্রা। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আংশিক চাপ নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো, আংশিক চাপ নিয়ে যখন আমরা পড়াশোনা করব, এই আংশিক চাপ থেকে সক্রিয় ভর থেকে কি আসবে? আমাদের কি রাশিমালা আসবে? ক্যাপি আসবে। আর আমরা যখন মোলার ঘনমাত্রা নিয়ে কথাবার্তা বলবো, সেখান থেকে আমাদের রাশিমালা আসবে ক্যাসি। বোঝা গেল? তাহলে সক্রিয় ভর হচ্ছে দুই ধরনের, একটা হইতে পারে আংশিক চাপ, একটা হইতে পারে মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা নিয়ে কথাবার্তা বললে আমাদের আনসার আসবে হচ্ছে ক্যাসি, আর আংশিক চাপ নিয়ে কথাবার্তা বললে আমাদের আনসার আসবে ক্যাপি। বুঝা গেল? সাম্যাঙ্ক কি, যেটাকে আমরা সাম্যাঙ্ক কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে উৎপাদের মূল সংখ্যা সক্রিয় ভরের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক, মানে উৎপাদ বা বিক্রিয়ক ঘাত সহ, তাই তো? এটা আমরা জানি, এই যে এটা বলা আছে। আচ্ছা, এবার দেখো একটা সম্পর্ক আমরা কি জানি বলো তো? সম্পর্ক ডেরিভেশন আমি দেখাচ্ছি না, যেহেতু আমরা এগুলো জানি। ক্যাপির সাথে একটা সম্পর্ক কি পড়ছিলাম? ক্যাসি আর টি ডেলেন, এটা আমরা শিখছি। ক্যাসি ইকুয়াল ক্যাপি ইকুয়াল টু ক্যাসি আর টি ডেলেন। এটা থেকে আমাদের অনেক এমসিকিউ আসে, অনেক বেশি এমসিকিউ আসে এটা থেকে। সো এটা আমাদের একদম মনে রাখতে হবে। ডেলেন কি? ডেলেন হচ্ছে উৎপাদের মোট মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মূল সংখ্যা। ওকে, চলেন এবার দেখি ক্যাপি এবং ক্যাসির মধ্যে সম্পর্ক। যদি আমার ডেলেনের মান, কি বললাম? ডেলেনের মান 0 হয়, সেটা কি রিপ্রেজেন্ট করে? ক্যাপি ইকুয়াল কি রিপ্রেজেন্ট করে? ক্যাসি রিপ্রেজেন্ট করে। বুঝা গেল? যদি আমার ডেলেনের মান পজিটিভ হয়, তাহলে ক্যাপি বড় রিপ্রেজেন্ট করে ক্যাসি থেকে। আর যদি ডেলেনের মান নেগেটিভ হয়, তাহলে হচ্ছে আমার ক্যাসি বড় ক্যাপি থেকে, এটা রিপ্রেজেন্ট করে। বুঝতে পারলেন? এটা কিভাবে রিপ্রেজেন্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা বোঝার পর আমরা নেক্সট স্লাইডে যাই, পরে দেখাচ্ছি না কেমনে আসে। আর একক কিভাবে বের করব? আবার আটকে গেছে। ঠিক আছে। আচ্ছা, এককগুলো আমরা কেমনে বের করব? এই ক্যামেরাটা কি দেখা যাচ্ছে না ঠিকঠাক? দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। একক আমরা কেমনে বের করব? ক্যাসি থেকে আসবে কি? ক্যাসি কি ঘনমাত্রা না? বলেন তো, ঘনমাত্রা একক না? ক্যাসি আমরা কই থেকে পাই? ঘনমাত্রা থেকে পাই। একটা স্লাইড নিয়ে দেখাই আমি। ধরেন ঘনমাত্রা একক কি? মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। এটা কার ইউনিট? ক্যাসির ইউনিট। ক্যাসির ইউনিট। আর ক্যাপির ইউনিট কি হবে? এটিএম টু দি পাওয়ার ডেলেন। বুঝা গেল? এটিএম টু দি পাওয়ার ডেলেন। ধরেন ডেলেনের মান, কোনো একটা বিক্রিয়া ধরেন ডেলেনের মান আসছে -2, তাহলে তার ইউনিট কি হবে? মোল পার লিটার টু দি পাওয়ার -2, ক্যাসির ইউনিট হবে এটা। বুঝা গেল? আর তার ক্যাপির ইউনিট কি হবে? এটিএম টু দি পাওয়ার -2। ক্লিয়ার? এভাবে আমরা ইউনিট বের করতে পারি। তারপরে এই ম্যাথটা একটু দেখেন। মার্কারি 2 অক্সাইড মানে মার্কারি 2+ আয়নের তাপে বিয়োজনের ফলে এভাবে ভাঙে বিক্রিয়াটা।
এই যে দেয়া আছে এখানে, হ্যাঁ, কেমনে বিক্রিয়াটা ভাঙে দেয়া আছে। এই বিক্রিয়ার জন্য আপনার ক্যাপি এবং ক্যাসির মধ্যে কি সম্পর্ক, মানে কে এর মানটা বের করেন, শুধু মানে সাম্য ধ্রুবকের মানটা বের করেন, ক্যাসির মানটা বের করেন, যেটা বললাম ক্যাসির মান। তাহলে বিক্রিয়া আমার কি বলেন তো, আমার বিক্রিয়া দেয়া আছে এটা, 2 মার্কারি অক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে, 2 মার্কারি প্লাস O2 এটা উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়ার জন্য ক্যাসির মান কি, ক্যাসি উপরে কে যাবে, বিক্রিয়কের ঘনমাত্রা 2 আর হচ্ছে অক্সিজেন, তাই তো, আর নিচে আসবে কে, মার্কারি অক্সাইড টু দি পাওয়ার 2। এটা উত্তর, এটা করেছে দেখেন তো, এই যে মার্কারি অক্সিজেন ডিভাইডেড বাই মার্কারি টু দি পাওয়ার 2। উত্তর কি হবে বলেন তো, উত্তর হবে আমার এ, উত্তর হবে আমার এ। এটুকু কি বুঝছেন? যারা যারা আমার এইটুকুর সাথে মানে সহমত পোষণ করেন একটু কমেন্ট করেন যে জি ভাই এটা বুঝছি। এইটুকুর সাথে যারা হচ্ছে সহমত প্রকাশ করেন তারা একটু বলেন যে জি ভাই এটা বুঝতে পারছি। কিন্তু ভাই সমস্যা কি দেখেন তো, আমি কি বলছি, এই সকল জিনিস কার জন্য প্রযোজ্য, আমরা চাপের প্রভাব পড়ছি গ্যাসের জন্য প্রযোজ্য, আর ক্যাপি এবং ক্যাসি এটা মানে স্বর্ণাক্ষরে লিখে রাখেন, মানে রেড কালি দিয়ে লিখে, না এটাই ভালো, স্বর্ণাক্ষরে লিখে রাখেন, ক্যাপি এন্ড ক্যাসি কার জন্য প্রযোজ্য, অবশ্যই গ্যাসিয়াস মিডিয়াম এবং একুয়াস মিডিয়াম এই দুইটার জন্য প্রযোজ্য। বোঝা গেল, গ্যাসিয়াস আর একুয়াসের জন্য প্রযোজ্য। তাই এটা সলিড, এটা আমার আসবে না, এটা আমার কি সলিড, এটা কি আসবে, এটা আসবে না। এটা আমার লিকুইড, এটা কি আসবে, এটা আমার কি আসবে না। কিন্তু ভাই এই যে এটা, এই কি হলো, কিন্তু ভাই এটা কি গ্যাস, একমাত্র এটা আসবে। তাইলে আমার গ্যাসের ফর্মুলা কি হবে বলেন তো, শুধু হবে অক্সিজেন, আর কিছুই তো নাই, অক্সিজেন। এটা হবে আমার উত্তর। তাহলে আমার উত্তর হবে এটা। তাহলে এই অংশটা কি বলেন তো, এই অংশটা আমার পুরা কাটা, এই অংশটা আমার পুরা কাটা। উত্তর হবে আমার শুধু এই যে এটা, ওটো, উত্তর হবে আমার এটা, ডি। বুঝতে পেরেছেন? কেসা লাগা মেরে মাজাক, এই বুঝছো, এই প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে মাথা গরম থাকে, হুট হাট ভাই এটা দেখেই তো এটা আনসার করবো, দেখেই তো আনসার দাগাই ফেলবো, তাই না? একটু সাবধানে দাগাইতে হবে। আশা করি বুঝা গেল। তারপর দেখেন একটা বিক্রিয়া দেয়া আছে, এটা কিন্তু একুয়াস, এটাও একুয়াস, এটাও একুয়াস, এটা মানে সবগুলো বিক্রিয়া আসবে। তাইলে ক্যাসির সাথে, তাহলে একক কি হবে বলেন তো, এখানে ডেল এন এর মান বের করেন। ডেল এন এর মান কত আসে এই বিক্রিয়ার জন্য, ডেল এন উৎপাদ কত, 3 2 5 5 মাইনাস বিক্রিয়ক কত 2, এটা কত 1 এক মোল, তাহলে 3 কত আসবে, -2 আসবে, -2। তাহলে আমার ক্যাসির ইউনিট কি বলেন তো, ক্যাসি ইকুয়াল হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, তাই তো, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। তাহলে ডেল এন এর মান কত, -2, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার -2 কত হবে বলেন তো, মোল -2 লিটার -3, কই আছে এটা দেখেন তো, মোল -2 লিটার পার, এই যে এই 6 হবে, 3 কেন হবে, গুণ হয়ে যাবে না, ও ডেসিমিটার দিয়ে আছে ভাই, লিটার মানে কি ডেসিমিটার কিউব, তাই তো বলি মানে এরকম কেন, লিটারকে কি লিখতে পারি, ডেসিমিটার কিউব, তাহলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, 2 দ্বারা গুণ করলে 6 হয়ে যাবে, 6। উত্তর কি হবে বলেন, উত্তর হবে আমার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, দাঁড়াও একটু লক্ষ্য করো, এই ডেসিমিটার কিউব ছিল, এটা মাইনাসে, এটাকে 2 দ্বারা মাইনাসের গুণ করলে, মাইনাসের 2 দ্বারা গুণ করলে কত হবে বলো তো, 6 হয়ে যাবে প্লাস।
এই একটু ভুল হয়েছে তো, আমরা আনসারটা বের করি। হ্যাঁ, মোল পার লিটার ডিভাইডেড -2, লিটারের পরিবর্তে আমি ডেসিমিটার লিখে ফেলি, মোল ডেসিমিটার কিউব হোল টু দি পাওয়ার -2। তাহলে কি হবে দেখেন তো, এটা মানে তো উল্টাই যাবে না, -2 মানে কি 1 বাই এটা, তাহলে কি হবে বলেন তো, মোল -2 টু দি পাওয়ার ডেসিমিটার 6। এখানে এটা মাইনাস আসবে, হ্যাঁ এটা মাইনাস আসবে, তাই অপশনটা ভুল আসছে, ওকে ঠিক আছে, পরবর্তীতে যাই। নিচের কোন অবস্থায় পরিবর্তনের ফলে সাম্য অবস্থার কে এর মান পরিবর্তন হয়? এটা সহজ, এর একমাত্র তাপমাত্রা চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়, এছাড়া কখনো এটা চেঞ্জ হয় না। পরে দেখেন, নিম্নের কোন বিক্রিয়ায় ক্যাপি সমান সমান ক্যাসি? ক্যাপি সমান সমান ক্যাসির শর্ত কি? ডেল এন এর মান কি হইতে হবে? ডেল এন এর মান আপনার 0 হইতে হবে। দেখেন এই বিক্রিয়ার জন্য গ্যাস গ্যাস প্রথমে দেখবেন সবগুলো গ্যাসিয়াস নেই, তাহলে এটা কত মোল? 1 মোল, এটা 1 মোল, 2 মোল, এটা হবে না কারণ এটা সমান না, তাহলে এটা 1 মোল, এটা 1 মোল, 2 মোল, এখানে আছে 2 মোল, তাহলে এটাই হবে, তাহলে উত্তর হবে সি। কারণ এটা কি 2 - 2 ইকুয়াল টু কত? 0। ডেল এন এর মান 0 হলে কি হবে? ক্যাপি সমান সমান ক্যাসি হবে, তাহলে উত্তর হবে আমার সি, পরবর্তীতে দেখেন একটা বিক্রিয়া দেয়া আছে, এই বিক্রিয়া ক্যাপি এবং ক্যাসির মধ্যে সম্পর্ক কোনটা? তাহলে বিক্রিয়াটা কি দেয়া আছে একটু লক্ষ্য করেন তো, নাইট্রোজেন দেয়া আছে সবগুলাই গ্যাসিয়াস মিডিয়ামে, হাইড্রোজেন দেয়া আছে, বিক্রিয়া করে কি তৈরি করে বলেন তো? অ্যামোনিয়া তৈরি করে, সবগুলা গ্যাস, সেজন্য আমি গ্যাস বারবার লিখলাম না। তাহলে এখানে ডেল এন এর মান কি? ডেল এন সমান সমান কত বলেন তো? 2 - 4, 2 - 4 মানে -2 আসছে, তাই তো? তাহলে আমরা মানে সম্পর্ক কি জানি বলেন তো? ক্যাপি সমান সমান ক্যাসি আর টি, ডেল এন এর মান কত? -2। এটা কই আছে দেখেন তো, এটা কই আছে, সেটা খুঁজে বের করেন, এটা কই আছে দেখেন তো, ক্যাপি সমান সমান ক্যাসি আর টি মাইজে, এই সেই ব্যক্তি। এখন একটা জিনিস মনে করেন ভাই, এই অপশনটা নাও থাকতে পারে, মানে আপনার অপশনে এটা নাও থাকতে পারে, কিরকম থাকতে পারে বলেন তো? এটা একটু ভাঙায় লেখা যায় না? অপশনটা এরকম হইতে পারে না, ক্যাপি সমান ক্যাসি ডিভাইডেড বাই আর টি স্কয়ার, এরকম হইতে পারে, একই জিনিস না? তাহলে আমি ক্যাসির মান বের করি, বলেন তো ক্যাসি সমান সমান কি হবে? ক্যাপি ইন্টু আর টি স্কয়ার। তাহলে উত্তরে আপনার এটাও থাকতে পারে অপশনে, এবং এটাও থাকতে পারে, একটু মাথা খাটাই লিখতে হবে। হ্যাঁ, উত্তরে যেটা দেয়া থাকবে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। প্রশ্ন সহজ করলে এটা, আর প্রশ্ন কঠিন করলে ঘুরাই দিবে। জাস্ট মাথা ঠান্ডা রেখে আনসার করতে হবে, আচ্ছা, এবার হচ্ছে এই ক্যাসি রিলেটেড কথাবার্তাগুলো যখন দেখেন এই গ্রাফগুলো থেকে প্রায় এমসিকিউ আসে। আমরা কে মানে কি জানি বলেন তো? ক্যাসি বা ক্যাপি মানে কি জানি? উপরে হচ্ছে উৎপাদ, কি বললাম? উৎপাদ, আর নিচে কি? বিক্রিয়ক, তাই না? উৎপাদ বা বিক্রিয়ক। এখন ধরেন এই ক্যাসি এর মান কখন 1 থেকে বেশি হবে বলেন তো? কখন 1 থেকে বেশি হবে? যখন আপনার উৎপাদের মান বেশি, বিক্রিয়কের মান কম। মানে বড় জিনিসকে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিলে 1 থেকে বেশি হবে, তাহলে এই সিস্টেমে কি হবে? উৎপাদ হবে বেশি। তাহলে উৎপাদ কোনটা বলেন তো? এই হচ্ছে আমার উৎপাদের পরিমাণ কি থাকবে? বেশি থাকবে, আর বিক্রিয়কের পরিমাণ কি থাকবে? কম থাকবে। তাহলে এই বিক্রিয়ার জন্য আমার ক্যাসির মান কি বলেন তো? ক্যাসির মান হচ্ছে আমার 1 থেকে বড়। এছাড়া কি বলতে পারি? আমার এই উৎপাদের পরিমাণ হচ্ছে প্রোডাক্টের পরিমাণ কি? রিঅ্যাকট্যান্ট থেকে বেশি, মানে প্রোডাক্ট কি? রিঅ্যাকট্যান্ট থেকে বেশি। তাহলে এই গ্রাফটা দিয়ে বলতে পারে এই গ্রাফের জন্য প্রোডাক্ট বেশি নাকি রিঅ্যাকট্যান্ট বেশি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। চলেন পরবর্তী আরেকটা গ্রাফ দেখি। ধরেন বলে দিল এরকম, বিক্রিয়ক কত আছে দেখেন তো? আদি অবস্থায় ছিল কত? বিক্রিয়ক আছে কত? 60, অন্য কালার নেই। বিক্রিয়ক কত আছে? 60, উৎপাদ কত আছে? 40। মানে বিক্রিয়ক আছে বেশি, উৎপাদ আছে কম। তাহলে বিক্রিয়ক দেখেন বেশি আছে, উৎপাদ আছে কম। মানে কি বলেন তো? কে এর মান কি? ক্যাসির মান উপরে কি? উৎপাদ আছে কম,
বিক্রিয়ক আসে বেশি বেশি, তার মানে কি এটার মান কি হবে, ক্যাসির মান অবশ্যই কি হবে 1 থেকে ছোট হবে, 1 থেকে ছোট হবে, বুঝা গেল? তাহলে এই বিক্রিয়ার জন্য আমার রিঅ্যাকট্যান্ট হচ্ছে বেশি প্রোডাক্ট থেকে, আর গ্রাফটা হবে এরকম। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা কি হইতে পারে, যদি আমার সমান সমান হয়ে যায়, বিক্রিয়ক যত উৎপাদ যত, মানে ক্যাসির মান কি হবে তখন 1 হয়ে যাবে, কারণ কি উৎপাদ যত বিক্রিয়ক তত, মানে ও যত তত কাটা 1 থাকবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখেন তো রিঅ্যাকট্যান্ট ইকুয়াল প্রোডাক্ট হয়ে যাবে, রিঅ্যাকট্যান্ট ইকুয়াল প্রোডাক্ট হয়ে যাবে, তখন গ্রাফটা একটা বিন্দুতে একীভূত হয়ে যাবে, একটা বিন্দুতে একীভূত হয়ে যাবে। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। আর কিছু নাই এই চ্যাপ্টারে, ক্যাপিকেসি রিলেটেড জিনিসগুলো আর কয়েকটা এমসিকিউ দেওয়া আছে, আর কিছুই নেই। তাহলে এই চ্যাপ্টার মানে এই চ্যাপ্টারের এই অংশটা আমাদের কি হইলো, কমপ্লিট হইলো, হ্যাঁ, ক্যাপিকেসি পর্যন্ত। তাহলে নেক্সট দিন হচ্ছে আমরা পিএইচ বাফার এই জিনিসগুলো দেখবো। তাহলে আমরা আজকে কি কি কমপ্লিট করলাম বলেন তো? আজকে আমরা হচ্ছে বিক্রিয়ার হার কমপ্লিট করলাম, বিক্রিয়ার ক্রম কমপ্লিট করলাম, লাশ সেটেলের রোলস কমপ্লিট করলাম, ভর ক্রিয়ার সূত্র কমপ্লিট করলাম, ক্যাপিকেসি সম্পর্ক কমপ্লিট করলাম। এই চ্যাপ্টারে আর তিনটা চারটা টাইপ আছে, ওইটা হচ্ছে আমরা আরেকদিন ক্লাসে শেষ করে দেব। আজকের ক্লাসে যা যা করাইলাম এগুলো যে আপনি ক্লাসের পর মানে টেস্ট পেপার থেকে কোশ্চেন সলভ করেন, তারপর এইগুলো আপনার যেভাবে পড়াইলাম আপনার শুধু এমসিকিউ না ভাই, সিকিউতে অনেক হেল্প করবে, তাই না? তাহলে যে টপিকগুলো পড়লাম টেস্ট পেপার থেকে সিকিউ মানে সিকিউ এবং এমসিকিউ প্রবলেম সলভ করবেন। আশা করি এই টপিকগুলো থেকে আর কোনো ঝামেলা থাকবে না। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন, নাহলে হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দেবো, অনেকক্ষণ হয়েছে। আর আজকে হচ্ছে 2-3 বার ক্যামেরা একটু প্রবলেম করছে, সেজন্য ইন্টারাপ্ট হয়েছে ক্লাসের মধ্যে। আশা করি এই জিনিসগুলো ফিক্স হয়ে যাবে। আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, কথা থাকে, কোশ্চেন থাকে করতে পারেন, যদি কোনো কিছু বুঝে না থাকেন সেটাও করতে পারেন। 1 মিনিট সময় দিলাম, আপনারা এই জিনিসটা করেন, আমি হচ্ছে পিডিএফটাকে কি করে দিই, সেভ করে দিই। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ক্লাসটা না হলে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, তাহলে সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ক্লাস শেষ করে দিচ্ছি।